হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের নতুন আরেকটি লেকচারে। আজকে হচ্ছে আমাদের ভেক্টর চ্যাপ্টারের লেকচার নাম্বার 2। আজকে আমাদের লেকচার টপিক সরণ ভেক্টর রিলেটেড ম্যাথ প্র্যাকটিস। মানে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত রাশির প্রকারভেদ ও বিভিন্ন ধরনের ভেক্টর পড়েছিলাম। আজকে হচ্ছে আমরা সরণ রিলেটেড যত ধরনের ম্যাথ হতে পারে সেই টাইপ ম্যাথগুলো প্র্যাকটিস করতে চেষ্টা করব। তো হচ্ছে কি সরণের ম্যাথ প্র্যাকটিস করার জন্য বা সলভ করার জন্য আমাদের কিছু প্রি কনসেপ্ট প্রয়োজন হয়, মানে আগে থেকেই কিছু টপিক সম্পর্কে আইডিয়া থাকা লাগে। চলো তাহলে সেই আইডিয়াগুলো আগে নিয়ে নিই, তারপর হচ্ছে আমরা ম্যাথ স্টার্ট করব। তাহলে হচ্ছে প্রথমে যে কনসেপ্টটা দরকার সেটা হচ্ছে বিন্দুর অবস্থান ভেক্টর ও তাদের যোগ বিয়োগ। ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে 9-10 যখন পড়তাম তখন আমরা সরল রেখায় পড়ে আসছি। ধরো হচ্ছে তোমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ছিল তখন শুধুমাত্র। তো আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের কোনো একটা অবস্থান যদি নিশ্চিত করতে চাই, ধরো হচ্ছে এই পয়েন্টটাকে কি পয়েন্ট বলে আমি চিহ্নিত করবো, এটা তো আমি হচ্ছে বের করতে চাই, তাহলে আমরা যেন কীভাবে কাউন্ট করতাম, আমরা হচ্ছে দেখতাম যে এক্স অক্ষ বরাবর আমার কত একক যাওয়া লাগে, ধরো আমার 4, আর ওই অক্ষ বরাবর হচ্ছে ধরো 3 ইউনিট আমার যাওয়া লাগতেছে। তাহলে আমাদের এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা 4,3 বলে চিহ্নিত করতে পারতাম। তো এখনও কিন্তু এই এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ জাস্ট হচ্ছে কি এখন অক্ষ 3টা হয়েছে, কিন্তু তারপরেও আগের নিয়মেই কিন্তু আমরা একটা বিন্দুকে এরকমভাবে চিহ্নিত করতে পারি। ধরো আমরা হচ্ছে গিয়ে এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এটা একটা পয়েন্ট, ঠিক আছে, এটা একটা বিন্দু। তো এই বিন্দুটাকে যদি আমি হচ্ছে গিয়ে এরকমভাবে কাউন্ট করে প্রকাশ করতে চাই, তাহলে আমি দেখবো যে এক্স অক্ষ বরাবর আমি কতটুকু আসলাম, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ধরো 1 2 3 4 5। তো ওয়াই অক্ষ বরাবর ধরো হচ্ছে কি জাস্ট আমি এখানে আর কাউন্ট না করে র্যান্ডম আমি বলতেছি, ধরো হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর আমি আসলাম 3 একক, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 4 একক, তাহলে 3 4, আর জেড অক্ষ বরাবর দেখা যাচ্ছে আরও বেশি, তাহলে ধরলাম আমি হচ্ছে 7 ইউনিট। ঠিক আছে, তাহলে আমি এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই যে পয়েন্টটা, ঠিক আছে, ধরো এই পয়েন্টটাকে আমি নাম দিলাম এ পয়েন্ট। ঠিক আছে, এই যে এই এ পয়েন্টটাকে আমি 3,4,7 এরকমভাবে চিহ্নিত করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে তার জাস্ট বিন্দুর অবস্থান। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে একটা বিন্দু, এটা কিন্তু কোনো ভেক্টর নয়, এটা জাস্ট একটা বিন্দু। তো আমি এটাকে যদি অবস্থান ভেক্টর রূপে প্রকাশ করতে চাই, তাহলে আমার কি করতে হবে জানো, আমাদের মূল বিন্দু থেকে, ঠিক আছে, মূল বিন্দু থেকে আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে হচ্ছে অবস্থান ভেক্টর অলওয়েজ মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে মূল বিন্দু থেকে আমি যদি হচ্ছে গিয়ে এই পয়েন্টটায় যেতে চাই, ঠিক আছে, তাহলে যে ভেক্টরটা হচ্ছে এখানে হবে, এই ভেক্টরটাকে আমরা বলবো হচ্ছে ওই বিন্দুর অবস্থান ভেক্টর। তো বিন্দুর অবস্থান ভেক্টরটার প্রকাশ খুবই ইজি। বিন্দুগুলো যেরকমভাবে থাকবে, ধরো এখানে 3,4,7 আছে, আমরা জাস্ট হচ্ছে প্রথমটার সাথে আই বসিয়ে দেবো, দ্বিতীয়টার সাথে হচ্ছে আমি জে বসিয়ে দেবো, তৃতীয়টার সাথে আমি কে বসিয়ে দেবো। আর সাইন সহ কিন্তু বসাতে হবে, ধরো হচ্ছে পজিটিভ 3i প্লাস 4j প্লাস হচ্ছে 7k এরকমভাবে বসাতে হবে। মানে এখানে আইজেকে মিন করতেছে আমি কোন অক্ষ বরাবর যাচ্ছি, আর পজিটিভ নেগেটিভ মিন করতেছে আমি হচ্ছে গিয়ে কোন দিক বরাবর যাচ্ছি, এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর যাচ্ছি নাকি নেগেটিভ দিক বরাবর যাচ্ছি। তাহলে আমি যদি হচ্ছে গিয়ে এই যে এ যে পয়েন্টটা, ঠিক আছে, আমি যদি বলি এ পয়েন্টটাকে আমি অবস্থান ভেক্টর রূপে প্রকাশ করব, তাহলে এ যে পয়েন্ট ছিল, এ পয়েন্ট ছিল 3,4,7, তাহলে এর অবস্থান ভেক্টর হবে, এর অবস্থান ভেক্টর এটাকে আমরা ও এ দ্বারা প্রকাশ করব, কারণ অবস্থান ভেক্টর মানে ছিল হচ্ছে মূলবিন্দুর সাপেক্ষে, মূলবিন্দু থেকে ওই পয়েন্টটার দিকে। তাহলে হচ্ছে আমরা এটাকে বলবো এরকম 3i প্লাস 4j প্লাস 7k। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ। ওকে, তাহলে এটাকে আমরা এরকমভাবে চিহ্নিত করলাম। এখন আমরা তাহলে বিন্দু থেকে অবস্থান ভেক্টর কীভাবে যাবো সে ব্যাপারটা বুঝতে পারলাম, আর তাদের যোগ ও বিয়োগ সেটা আমরা কিভাবে করব। তাহলে চলো এই ব্যাপারটা আমরা হচ্ছে গিয়ে ওই 9-10 কনসেপ্টে একটু জেনে নিই। তো এই যে এই পয়েন্টটাকে আমরা বলছিলাম 3,4,3 পয়েন্ট। ঠিক আছে, এখন ধরো এই পয়েন্ট থেকে আমি যদি সামান্য আরেকটু, মানে এক্স অক্ষ বরাবর সামান্য আরেকটু যেতে চাই, ঠিক আছে, অথবা ধরো হচ্ছে আমি ওয়াই অক্ষ বরাবর সামথিং পরিমাণ যেতে চাই, এখান থেকে আমি ওয়াই অক্ষ বরাবর আরও গেলাম 1 ইউনিট 2 ইউনিট 3 ইউনিট, ধরো আরও 3 ইউনিট গেলাম। তাহলে নতুন যে পয়েন্টটা, এটাকে আমি এখন কি বলে চিহ্নিত করব, এই পয়েন্টটাকে আমি কি বলবো, তুমি যদি আবার মূল বিন্দু থেকে কাউন্ট করো তাহলে কি পাবা, 1 2 3 4, 1 2 3 4 5 6, তাহলে 4,6। তাহলে একটা ব্যাপার খেয়াল করো, আমাদের আগের যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টেও এক্সের ভ্যালু ছিল 4, এখনও এক্সের ভ্যালু কত আছে 4। এই কথাটা মিন করতেছে আসলে হচ্ছে কি এক্সের ভ্যালু চেঞ্জ হচ্ছে না। আমরা যদি বলি যে আসলে এক্সের ভ্যালু কেন চেঞ্জ হচ্ছে না, তার মানে আমরা ব্যাপারটাকে ইজিলি বলতে পারি যে আমরা এক্স অক্ষ বরাবর যাওয়া আশা করি নাই, আমি হচ্ছে যে এক্স অক্ষ বরাবর পজিটিভ দিকেও যাই নাই, নেগেটিভ দিকেও ব্যাক করি নাই, এর জন্য এক্সের মানটা চেঞ্জ হয় নাই। তাহলে এখানে শুধুমাত্র কোন মানটা চেঞ্জ হয়েছে, ওয়ার মানটা চেঞ্জ হয়েছে। কতটুকু চেঞ্জ হয়েছে, আমি নতুন করে যতটুকু গেলাম, ঠিক আছে, তাহলে আমি নতুন করে যতটুকু গেলাম জাস্ট ওয়ের সাথে এতটুকু যোগ হয়ে গেছে। আমি যদি হচ্ছে উল্টা দিকে ব্যাক করতাম, মানে নিচের দিকে আসতাম, তাহলে এতটুকু বিয়োগ হয়ে যেত।
তাইলে আমরা যদি এরকম পয়েন্টগুলা বা এরকম অবস্থান ভেক্টরগুলোকে যোগ করতে চাই তাহলে অলওয়েজ মাথায় রাখবা তুমি যদি x অক্ষ বরাবর যাও তাহলে জাস্ট ওই ভ্যালুটা মানে যতটুকু গেল সেটা হচ্ছে কি আয়ের সাথে যোগ করে দিবা, মানে x অক্ষের যে ভ্যালুটা সেটার সাথে যোগ করে দিবা। তুমি যদি y অক্ষ বরাবর যাওয়া আসা করো তাহলে y অক্ষের সাথে যোগ করে দিবা, আর যদি হচ্ছে ব্যাক করো বিয়োগ করে দিবা, যোগ বিয়োগ দুইটার জন্যই সেম। তার মানে আমাদের এই যোগ বিয়োগ ব্যাপারটা যদি বলি, যোগ বিয়োগ ব্যাপারটা হচ্ছে কি খুব সুন্দর করে নোট করে ফেলো যে তাদের যোগ বিয়োগ, তাহলে অলওয়েজ মাথায় রাখবা যে হচ্ছে কি আমরা যদি এই ভেক্টরের যোগ বিয়োগ করতে চাই, ঠিক আছে, তাহলে হচ্ছে আয়ের সাথে আই যোগ, জে এর সাথে জে যোগ, কে এর সাথে কে যোগ। এটা আমরা লাস্ট ক্লাসে একবার বলছিলাম, আজকে আবার হচ্ছে নোট করে ফেলো, ঠিক আছে। তাহলে আমরা বিন্দুকে কিভাবে অবস্থান ভেক্টর রূপে প্রকাশ করতে পারি সেটা আমরা বুঝতে পারছি, যোগ বিয়োগ কিভাবে করতে হয় সেটা আমরা বুঝতে পারছি। আমরা সামনে আবার যোগ বিয়োগটা দেখবো, তখন আমি এটা স্কিপ করে যাবো যেহেতু এখানে আমরা আলোচনা করে ফেলছি। তাহলে চলো পরবর্তী অংশে আমরা দেখি। তো এখন আমাদের দেখতে হবে যে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র, ঠিক আছে। তাহলে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র ব্যাপারটা আসলে কি? তো এইটা আসলে হচ্ছে গিয়ে খুবই সিম্পল। তো হচ্ছে কি আমি যদি জাস্ট তোমাকে বাংলায় একটু বলি, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে ওই সংজ্ঞামূলক টাইপের ডেফিনেশন আকারে একটু বলি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ত্রিভুজের, ঠিক আছে, একটা ত্রিভুজের দুইটা বাহু, ঠিক আছে, একটা ত্রিভুজের নর্মালি কয়টা বাহু থাকে? তিনটা বাহু থাকে। তো এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি একই ক্রমে কথাটার মিন হচ্ছে ধরো আমি এ থেকে যদি বিতে যাই, ঠিক আছে, তারপরে আমি বি থেকে সিতে যাব, ঠিক আছে, মানে হচ্ছে কি একটা ক্রমান্বয়িক যে হচ্ছে বা একটা ধারাবাহিকতা সেটা আমি বজায় রাখবো। তাহলে এ থেকে বিতে গেলাম, বি থেকে আমি সিতে গেলাম, তাহলে এটা মিন করতেছে এ থেকে বি বরাবর যে হচ্ছে একটা বাহু, এই বাহু, আর বি থেকে সি বরাবর যার একটা বাহু, ওই বাহু, এই দুইটা বাহু যদি একই ক্রমে, ঠিক আছে, মানে এই ধারাবাহিকতায় দুইটা ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। এখানে হচ্ছে পি একটা ভেক্টর, তার মান এবং দিক নির্দেশ করতেছে, আর এই বাহু বরাবর কিউ আর একটা ভেক্টর, তার মান ও দিক নির্দেশ করতেছে, একই ক্রমান্বয়ে কিন্তু, ঠিক আছে। তাহলে তৃতীয় যে বাহুটা, ঠিক আছে, তৃতীয় যে বাহুটা এটা উল্টা ক্রমে বলতে মিন করতেছে কি আমি যদি একই ক্রমে আসতাম তাহলে সি থেকে হয়তো কোথায় আসতাম? এতে আসতাম, কিন্তু এটা বলতেছে না সি থেকে এতে না, আমরা হচ্ছে কি এ থেকে সিতে, মানে উল্টা ক্রমে, ঠিক আছে। তাই উল্টা ক্রমে যে বাহুটা হবে, এখানে যদি আমরা একটা ভেক্টর বিবেচনা করি তাহলে এই ভেক্টরটা হবে এই যে প্রথম যে দুইটা বাহু, এই দুইটার লব্ধি, ঠিক আছে। এটাকে আমরা বলি ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র। তাহলে আমরা ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে এ বি, মানে একই ক্রমে আমি এ থেকে বিতে গেলাম, প্লাস হচ্ছে কি তোমার বিসি, মানে ধারাবাহিকতা রেখে সিতে গেলাম। তো উল্টা ক্রমে তৃতীয় যে বাহুটা মানে এসি যে বাহুটা, ঠিক আছে, এটা তৃতীয় বাহু। আমি যদি একই ধারাবাহিকতা বলি তাহলে সি এ, কিন্তু আমরা বলতেছি না উল্টা ক্রমে, তার মানে এ থেকে সি, ঠিক আছে। তাহলে এটা তাদের লব্ধি মিন করবে, তার মানে এ বি প্লাস বিসি সমান হবে কি তোমার এসি। তো এইটা হচ্ছে কি আমাদের ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র, খুবই সিম্পল। তো তুমি যদি এটাকে একটু মানে প্র্যাকটিক্যাল লাইফের সাথে চিন্তা করতে চাও তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। ধরো তোমার এক বন্ধু এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, তাহলে আমি যদি বলি তার সরণটা কত হয়েছে? সরণটা হয়েছে এ থেকে সি পর্যন্ত, কারণ সরণ মানেই কি তোমার সরলরৈখিক দূরত্ব, তাই না? আমরা জানি যে সরণ মানেই সরলরৈখিক দূরত্ব। তাহলে এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, তার সরণ হয়েছে এসি। এখন তোমার অন্য একটা বন্ধু যে চালাক, সে মনে করো হচ্ছে কি এসি বরাবরই চলে গেল, সে আর হচ্ছে যে এরকম ঘুরে ফিরে যায়নি, সে সরাসরি কোথায় চলে গেল? এসি বরাবর এ থেকে সিতে চলে গেল, ঠিক আছে। তো এখন আমি যদি বলি তাহলে দুইজনের সরণের কি আদৌ কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য কিন্তু হয় নাই, জাস্ট পার্থক্য এইটাই যে একজন হচ্ছে এ থেকে বিতে গেল, বি থেকে সিতে মানে ঘুরে ফিরে গেছে, একজন সোজা চলে গেছে, কিন্তু তাদের দুইজনের আসলে কি সরণ একই। আমরা বলতে পারি যে বন্ধু ওই যে এ থেকে বিতে গিয়ে বি থেকে সিতে গেছিল, মানে দুইটা সরণ ঘটাইছিল, বা আমরা এখানে দুইটা ভেক্টর যদি বিবেচনা করি তাহলে এই দুইটা ভেক্টরের যে আউটপুট বা যে হচ্ছে কি ইফেক্ট, যে ফাইনাল লব্ধি, এই লব্ধিটা অ্যাকচুয়ালি আসলে যে এ থেকে সিতে সরাসরি চলে গেছে তার সমতুল্য, ঠিক আছে, মানে দুইজনের সরণ একই। তো এইভাবেও আমরা ব্যাপারটাকে চিন্তা করতে পারি, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা হচ্ছে তোমরা লিখে ফেলো। ওকে, তাহলে এখন হচ্ছে এই ভেক্টরের ত্রিভুজ সূত্র শুধুমাত্র যে হচ্ছে গিয়ে আমাদের শুধুমাত্র ত্রিভুজের জন্য এরকম কিন্তু না, আমরা এটা কিন্তু বহুভুজ সূত্রের জন্য প্রয়োগ করতে পারি। বহুভুজ সূত্রের জন্য কীভাবে, চলো আমরা একটু দেখি ব্যাপারটা। ধরো হচ্ছে গিয়ে একজন লোক এ থেকে বিতে গেল, বা এখানে হচ্ছে গিয়ে ই বরাবর গেল, তারপরে এখান থেকে বি থেকে সিতে গেল, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ। এখানে আমরা দেখছিলাম কয়টা বাহু? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মোট হচ্ছে 6টা বাহু। তাহলে 6টা বাহুর মধ্যে 5টা বাহু যদি সে একই ক্রমে, ঠিক আছে, একই ক্রমে এরকমভাবে অতিক্রম করে, তাহলে ষষ্ঠ যে বাহুটা এটা উল্টা ক্রমে এই যে বাকি যে 5টা মানে প্রথম যে 5টা তাদের লব্ধি মিন করে, ঠিক আছে। তো আমরা এটা বহুভুজ সূত্রের জন্য বলতে পারি, কোনো সমস্যা নেই। এরকম যদি তোমার হচ্ছে 15টা বাহু হইতো তাহলে একই ক্রমে 14টা বাহুর লব্ধি উল্টা ক্রমে 15তম বাহুটা আসলে নির্দেশ করতো, ঠিক আছে। তো এরকমভাবে আমরা হচ্ছে ব্যাপারটাকে
প্রয়োগ করতে পারি। তো যাই হোক, আমি তোমাদের যদি এখানে একটা টেকনিক আকারে একটা ব্যাপার বলি, যে ধরো তুমি কোনোভাবে এই সূত্রটা ভুলে গেছো, ঠিক আছে, তাহলে এই ব্যাপারটাকে তুমি আরেকটু সুন্দর করে নিচ থেকেই তুমি হচ্ছে গিয়ে এটা নিয়ে আসতে পারো এরকম, মানে আমি যেভাবে মাথায় রাখতাম আর কি। কারণ তোমাকে তো কখনো হচ্ছে গিয়ে এরকম বলবে না যে তুমি এটা প্রয়োগ করে দেখাও বা এটা প্রমাণ করো। আমাদের মেইনলি এখান থেকে এমসিকিউ কোয়েশনগুলো আসে। তুমি যে কাজটা করতে পারো, ধরো হচ্ছে কি আমি এ থেকে বিতে গেলাম, ঠিক আছে, তাহলে আমি এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, সি থেকে ধরো এতে আসলাম, তাহলে আমি এই যে এ বি বি সি সি এ ঘুরে আসলাম, এতে আমার টোটাল সরণ কত হয়েছে? টোটাল সরণ হয়েছে আমার 0। তার মানে আমি এরকমভাবে বলতে পারি এ বি প্লাস বিসি প্লাস সি এ ভেক্টর, ঠিক আছে, এই তিনটা যদি আমি হচ্ছে গিয়ে একই ক্রমে থাকতো তাহলে এটার লব্ধিটা হয়তো কি 0। তো এই ব্যাপারটাকে এরকমভাবে মাথায় রাখতে পারো যে আমি এ থেকে বিতে যে গেলাম, এখানে আমি কোন ভেক্টর পাইছিলাম? পি ভেক্টর পাইছিলাম, তাহলে আমি লিখবো পি ভেক্টর। বি থেকে যে আমি সিতে গেলাম, সেখানে আমি কি ভেক্টর পাইছিলাম? কিউ ভেক্টর, তাহলে আমি লিখলাম কিউ ভেক্টর। তারপর সি থেকে যখন আমি এতে আসলাম, তখন আমি যে ভেক্টরটা পাইছিলাম সেটা কিন্তু উল্টা ক্রমে আর ভেক্টর পাইছিলাম। তাহলে উল্টা ক্রমে পাইলে আমি তার সামনে মাইনাস দিয়ে আর ভেক্টর লিখবো, ঠিক আছে, লিখে সমান 0। তার মানে এভাবেও তুমি হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্রটা প্রয়োগ করতে পারো, ঠিক আছে। দেখো আলটিমেটলি রেজাল্ট কিন্তু সেমই আসবে। এই যে এখানে কি ছিল? এ বি ছিল হচ্ছে পি প্লাস বিসি ছিল হচ্ছে তোমার কিউ, সমান ছিল হচ্ছে এসি সমান আর। তো আমরা যদি এটাকে এরকমভাবে লিখি তাহলে এরকমই পাবো, পি প্লাস কিউ সমান আর, ঠিক আছে। মানে কখনো যদি ভুলে যাও বা হচ্ছে কি আমাদের এরকমভাবে এমসিকিউ আসে, তুমি ইচ্ছা করলে এই লুপটা মানে লুপ প্রয়োগ করে তুমি হচ্ছে কি মূল বিন্দুতে আসবা। তো তোমার টোটাল লব্ধি হচ্ছে 0। তুমি যে বরাবর গেলা এই রেখায় যে ভেক্টরটা পাবা, যদি তুমি যেদিকে যাচ্ছিলা ভেক্টরটা সেম দিকে মিন করে তাহলে প্লাস বসাবা, আর যদি হচ্ছে গিয়ে উল্টা দিকে মানে উল্টা দিকে তার সাথে দেখা হয় তাহলে মাইনাস বসাই দিবা, তাহলে তোমার কাজ শেষ। আর এখান থেকে আরেকটা টেকনিক তুমি মাথায় রাখতে পারো। দেখো আমাদের হচ্ছে গিয়ে এখানে দেখো তাইলেই হবে। ওকে, সবগুলা ভেক্টরকে তুমি যখন সমানের এক পাশে নিয়ে আসছো, ঠিক আছে, ধরো তিনটা ভেক্টরকে সমানের এক পাশে নিয়ে আসছো, এখান থেকে এটা বোঝা যাচ্ছে পি আর কিউ আসলে একই ক্রমে মিন করতেছে, মানে যেগুলো একই সাইন বিশিষ্ট এগুলো মিন করে হচ্ছে একই ক্রম। পি ইউ প্লাস মানে পি এর সামনে প্লাস, কি এর সামনে প্লাস, তাহলে পি কিউ মিন করতেছে একই ক্রম, আর এই যে আর হচ্ছে মাইনাস, তার মানে মিন করতেছে আর হচ্ছে উল্টা ক্রম। আমরা এমসিকিউ এগুলো প্রয়োগ করবো, আমরা দেখবো সামনেই, তাহলে বুঝতে পারবা যে এই ব্যাপারটা মানে আমাদের দরকার আছে। তাহলে চলো আমরা হচ্ছে এখন সরণ ভেক্টর রিলেটেড একটা ম্যাথ করে ফেলি। তো সরণ ভেক্টর হচ্ছে আমাদের দুই ধরনের ম্যাথ হইতে পারে। একটা হচ্ছে যে এরকম অবস্থান বা বিন্দু দেয়া থাকবে, ঠিক আছে, এখান থেকে তোমাকে সরণ ভেক্টর নির্ণয় করতে বলবে। আর আরেকটা হচ্ছে গিয়ে মান এবং দিক দেওয়া থাকবে। তো এখন আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে আমাদের বিন্দু যদি দেওয়া থাকে, ঠিক আছে, ধরো হচ্ছে এটা একটা পয়েন্ট, এটাকে আমরা নাম দিলাম R1 পয়েন্ট। R1 পয়েন্ট, ধরো এই পয়েন্টটা হচ্ছে কি আমি 5,3,2 আমি র্যান্ডম জাস্ট বলতেছি, ঠিক আছে। তাহলে অন্য একটা পয়েন্ট ধরো হচ্ছে R2 পয়েন্ট, R2 পয়েন্টটা ধরো হচ্ছে 7,4,8। এটা আমি র্যান্ডম বলতেছি, মানে এই পয়েন্টগুলো যে এরকমই হবে এরকম না, জাস্ট র্যান্ডম বলতেছি। তো আমাদের এরকম যদি বিন্দু দেওয়া থাকে আর তোমাকে যদি বলা হয় অবস্থান ভেক্টর থেকে তুমি সরণ ভেক্টরটা নির্ণয় করো। সরণ ভেক্টর জন্য কী ছিল? আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে অবস্থান ভেক্টরের পরিবর্তন, ঠিক আছে। তার মানে আমি যদি হচ্ছে এখানে R1 একটা পয়েন্ট বলি, তাহলে এই পয়েন্টটাকে যদি আমি অবস্থান ভেক্টরের উপরে যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে R1 এর অবস্থান ভেক্টরটা কী হবে? OR1, তাই না? আর এটাকে প্রকাশ করবো যেন আমরা কীভাবে? 5i প্লাস হচ্ছে তোমার 3j প্লাস হচ্ছে 2k। R2 যে পয়েন্টটা, এটাকে যদি আমি অবস্থান ভেক্টর রূপে প্রকাশ করতে চাই তাহলে এটাকে প্রকাশ করব OR2, তাহলে এটা হবে তোমার 7i প্লাস হচ্ছে 4j প্লাস হচ্ছে তোমার কি 8k, ঠিক আছে। তো আমরা অবস্থান ভেক্টর রূপে প্রকাশ করলাম। এখন আমাদের বের করতে হবে, আমাদের বলছে হচ্ছে সরণ ভেক্টর নির্ণয় করতে, ঠিক আছে, মানে R1 R2 এটা নির্ণয় করতে বলছে। ধরো তোমাকে বলছে যে R1 R2 ইকুয়াল কত, ঠিক আছে, অথবা উল্টাটাও বলতে পারতো যে R2 R1 ইকুয়াল কত। তো যাই হোক, চলো আমরা একটা যদি নির্ণয় করতে পারি অন্যটা এমনি পারবো, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি আমরা এখান থেকে এই যে মূলবিন্দুর সাপেক্ষে এটাকে ও পয়েন্ট ধরে, ঠিক আছে, মূলবিন্দুর যে পয়েন্টটা এটাকে ও পয়েন্ট ধরে আমরা হচ্ছে OR1 নির্ণয় করলাম, তারপর হচ্ছে OR2 নির্ণয় করলাম, ঠিক আছে। এখন আমাদের যদি হচ্ছে কি R1 R2 নির্ণয় করতে বলে, যেখানে এটা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এই যে এরকম তীর চিহ্নটা দেবো। তাহলে দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে কিন্তু আমরা ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করতে পারতেছি। আমরা এটাকে যদি প্রয়োগ করি এরকমভাবে যে OR1, ঠিক আছে, প্লাস R1 R2, কারণ এই দুটো একই ক্রমে মিন করতেছে, এই দুটো কি মিন করতেছে? একই ক্রমে মিন করতেছে। তাহলে আমরা বলতে পারি OR1 প্লাস R1 R2 সমান উল্টা ক্রমে
তোমার তৃতীয় যে বাহুটা সেটা হবে তাদের লব্ধি, তাহলে ও আর টু হবে, তাই না? তাহলে ও আর টু, তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি আর ওয়ান আর টু সমান কত হবে, আর ওয়ান আর টু সমান হবে তোমার ও আর টু মাইনাস ও আর ওয়ান, ঠিক আছে? তাহলে দেখো এটা একদম টোটালি মুখস্থ রাখতে পারো যে আমাদের আর ওয়ান আর টু সমান দাঁড়াচ্ছে আর টু মাইনাস আর ওয়ান, ও তো কমন থাকবেই। তাহলে যে কোনো সময় আমরা যদি এরকমভাবে হচ্ছে গিয়ে সরণ ভেক্টর নির্ণয় করি, ঠিক আছে, বিন্দু দেওয়া থাকে আর বিন্দু থেকে যদি আমরা হচ্ছে গিয়ে সরণ নির্ণয় করি, তাহলে আর ওয়ান আর টু সমান হচ্ছে গিয়ে আর টু মাইনাস আর ওয়ান, ও কমন থাকবে মানে ও আর টু মাইনাস ও আর ওয়ান। এখন তোমাকে যদি র্যান্ডমভাবে বলা হয় তাহলে পি কিউ সমান কত হবে, ধরো পি কিউ, বেশিরভাগ সময় আমাদের পি কিউ দিয়ে কোয়েশনগুলো আসে, তাহলে এটা হবে ও কিউ মাইনাস ওপি, ঠিক আছে? মানে দেখো খুবই সিম্পল, দ্বিতীয়টা চলে আসে প্রথমে, প্রথমটা চলে যায় দ্বিতীয়তে, ঠিক আছে? যদি পি আর কিউ এর পয়েন্টটা দেওয়া থাকে তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে কি এটাকে জাস্ট আইজেকে দিয়ে মানে অবস্থান ভেক্টর রূপে প্রকাশ করব, তারপরে আমরা বিয়োগ করে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের কাজটা শেষ, ঠিক আছে? যদি রিটেনে আসে তাহলে আমরা এরকম সবগুলো লিখবো যে আর ওয়ানের অবস্থান ভেক্টর ও আর ওয়ান, আর টু এর অবস্থান ভেক্টর ও আর টু, ঠিক আছে? এরকম লিখে তারপরে এই সূত্রটা প্রয়োগ করে তারপরে হচ্ছে কি আমরা মান বসিয়ে তারপর ম্যাথটা করব। তো তোমাকে যদি এখন বলা হয় তাহলে কিউপি সমান কত, তোমাকে যদি বলতো কিউপি সমান কত, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? এটা সমান কত হবে, তাহলে চলো আমরা এটা সলভ করে ফেলি। তাহলে এটার রেজাল্ট কত হবে, তাহলে এটার রেজাল্ট হবে তোমার ও আর টু মাইনাস ও আর ওয়ান। তো আমরা বলছিলাম যদি আমাদের আই জে কে ফরম্যাটে থাকে তাহলে বিয়োগ করা খুবই সিম্পল, যে আই থেকে আই বিয়োগ, জে থেকে জে বিয়োগ, কে থেকে কে বিয়োগ। তাহলে হচ্ছে কি আমাদের 7i থেকে 5i বিয়োগ মানে হচ্ছে থাকবে তোমার 2i, তারপরে আমরা এই যে দ্বিতীয়টা থেকে মানে ও আর টু থেকে আর কি ও আর ওয়ান বিয়োগ করতেছি, 4j থেকে যদি আমি 3j বিয়োগ করি তাহলে থাকবে শুধুমাত্র হচ্ছে কি মাইনাসের জে, তাই না? সরি প্লাসের জে থাকবে, কারণ 4j থেকে আমি 3j বিয়োগ করতেছি। তারপরে 8k থেকে যদি আমি হচ্ছে গিয়ে 2k বিয়োগ করি তাহলে আমাদের থাকবে 6k। তাহলে এই হচ্ছে আমাদের সরণ ভেক্টরটা, ঠিক আছে? তাহলে তোমাকে যদি এরকমভাবে কখনো পয়েন্ট দেয়া থাকে, পয়েন্ট থেকে আমাকে সরণ ভেক্টর বের করতে বলে, তাইলে আমরা রিটেনের জন্য এরকমভাবে করব। আর যদি এমসিকিউ এর জন্য বলে তাহলে এমসিকিউ এর জন্য কিন্তু আরও সিম্পল, তোমাকে ধরো হচ্ছে এমসিকিউ বললো আর ওয়ান আর টু নির্ণয় করো, তাহলে আমরা কী করবো, জাস্ট এই বিন্দুগুলাই বিয়োগ করে দেবো। ধরো এই যেখানে হচ্ছে কি 7 থেকে, যেহেতু আর ওয়ান আর টু বলছে তাহলে আমরা আর টু থেকে আর ওয়ান বিয়োগ করার কথা ছিল, তাহলে আমরা হচ্ছে 7 থেকে 5 বিয়োগ করে দেবো, মানে 2 হবে, 2 এর সাথে আই বসিয়ে দেবো। 4 থেকে আমরা হচ্ছে 3 বিয়োগ করে দেবো, 1 থাকবে, 1 এর সাথে যে বসিয়ে দেবো। 8 থেকে আমরা হচ্ছে 2 বিয়োগ করবো, 6 থাকবে, 6 এর সাথে কে বসিয়ে দেবো, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো যে বিন্দু দেওয়া থাকলে আমরা কীভাবে আসলে হচ্ছে সরণ ভেক্টর নির্ণয় করবো, ঠিক আছে? ওকে, তাহলে এখন হচ্ছে কি আমাদের এটা তোমাদের বাসার কাজ, এরকম একটা ম্যাথ, সেম ম্যাথেই, তো এটা আমি আর করে দেবো না। ওকে, তাহলে চলো এখন আমরা এই রিলেটেড দিয়ে একটা ম্যাথ প্র্যাকটিস করে ফেলি, মানে হচ্ছে এমসিকিউ যেগুলো বোর্ড পরীক্ষা এবং হচ্ছে অ্যাডমিশন টেস্টে আসছে, মানে আমরা যে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র যে পড়লাম এটার প্রয়োগ, ঠিক আছে? তাহলে হচ্ছে কি এখানে তোমাকে বলছে এসি যে ভেক্টরটা, এটা যে ভেক্টর হওয়ার কথা, টাইপিং মিস্টেক হইতে পারে, এসি যে ভেক্টরটা এটা হচ্ছে তোমার জে ভেক্টর, আর এটা হচ্ছে তোমার আই ভেক্টর, ঠিক আছে? তাহলে চিত্রে কর্ণদ্বয় হচ্ছে, তোমাকে বলেইছে এখানে যে চিত্রে দুইটা কর্ণ আছে, এই এসি যে কর্ণটা এইটা হচ্ছে তোমাকে বলছে জে ভেক্টর, জে, ঠিক আছে? এখানে দেয়া আছে যে বিডি সমান হচ্ছে তোমার আই, এই যে বি থেকে ডি পর্যন্ত যে ভেক্টরটা এটা হচ্ছে তোমার আই ভেক্টর। তো তোমাকে বলছে এবি ভেক্টরের সঠিক রূপ কোনটি, তাহলে এবি ভেক্টর কোনটা এখানে দেখো, এবি ভেক্টর হচ্ছে এই যে ভেক্টরটা, ঠিক আছে? এই ভেক্টরটা হচ্ছে তোমার এবি ভেক্টর। এখন আমি যদি হচ্ছে কি এখান থেকে এবি ভেক্টরটা প্রকাশ করতে চাই তাহলে অবশ্যই আমার ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রটা কীভাবে আমি প্রয়োগ করব, ধরো হচ্ছে গিয়ে এই যে এই বি থেকে ডি পর্যন্ত একটা ভেক্টর ছিল, মানে এই ডিরেকশন বরাবর একটা ভেক্টর ছিল, তাহলে এই ডিরেকশন বরাবর আমি একটা তীর চিহ্ন দিয়ে দিলাম। আবার এই ডিরেকশন বরাবরও কিন্তু একটা ভেক্টর ছিল, তাহলে এই ডিরেকশন বরাবরও আমি একটা তীর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমি যদি এই যে ছোটো যে হচ্ছে এখানে একটা ত্রিভুজ পাইছি, ঠিক আছে? এই যে ছোটো যে ত্রিভুজটা, এই ছোটো ত্রিভুজটাই কিন্তু আমি এখন ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করতে পারি। কীভাবে প্রয়োগ করব, এই বাহু আর এই বাহু হচ্ছে একই ক্রম মিন করতেছে, আর এটা হচ্ছে উল্টা ক্রম। তুমি যাও এই প্রয়োগ করো, আমি যে টেকনিকটা বলছিলাম যে তুমি লুপ ঘুরে আবার সেম পয়েন্টে চলে আসবে, তাহলেও কিন্তু হবে। আমি দুইভাবে দেখাবো, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে আমরা যদি ত্রিভুজ সূত্রটা প্রয়োগ করি, তাহলে আমি এ থেকে ধরো বিতে গেলাম, তাহলে এ বি ভেক্টর প্লাস বি থেকে আমি ধরো এই যে মাঝের যে পয়েন্টটা এটাকে আমি হচ্ছে ধরো ই দিলাম, ঠিক আছে? ই পয়েন্ট দিলাম, কারণ যেহেতু আমাদের এই পয়েন্টটার প্রয়োজন হচ্ছে। তাহলে আমি বি থেকে ইতে যাব, ঠিক আছে? এখন বি থেকে যদি আমি ইতে যাই,
বি থেকে ইতে যদি আমি যাই তাহলে এখানে আমি কোন ভেক্টরটা পাচ্ছি বলো তো? এখানে কিন্তু আমি পাচ্ছি আই ভেক্টর, কিন্তু আই ছিল বি থেকে একদম ডি পর্যন্ত, মানে ফুল মানে টোটালটা। আমি কিন্তু টোটালটা যাচ্ছি না, আমি এই যে হাফ পয়েন্ট পর্যন্ত যাচ্ছি। তাহলে বি থেকে যদি আমি হচ্ছে যে ই পর্যন্ত যাই তাহলে এখানে আমি পাবো হাফ আই। আমি একসাথে হচ্ছে গিয়ে আই লিখে ফেলতেছি, হাফ আই, ঠিক আছে। তারপরে উল্টা ক্রমে আমি যদি লুপ গঠন করি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, লুপ গঠনটা আমি পরে দেখাই। আমি ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র দেখাই। তাহলে আমি দেখো একই ক্রমে কিন্তু দুইটা বাহু অতিক্রম করে ফেলছি, তাহলে আমাদের উল্টা ক্রমে তৃতীয় বাহু হবে তাদের লব্ধি। তাহলে উল্টা ক্রমে আমি হচ্ছে কি এ থেকে ইতে আসবো আর কি। তাহলে এখানে আমি কোন ভেক্টর পাবো? হাফ জে ভেক্টর পাবো, ঠিক আছে, হাফ জে। তাহলে আমাদের আলটিমেটলি এবি দাঁড়াচ্ছে, তাহলে এবি ভেক্টর তোমার দাঁড়াচ্ছে হাফ কমন নিয়ে জে মাইনাস আই, ঠিক আছে, হাফ কমন নিয়ে জে মাইনাস আই। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ডি, ঠিক আছে। আর তুমি যদি লুপ গঠন করে করতা তারপরে কিন্তু অ্যান্সার হইতো। আমি যদি লুপ গঠন করে যদি বলি যে লুপ গঠন করে কীভাবে হইতো, লুপ গঠন করে, তাহলে দেখো আমি হচ্ছে গিয়ে এ থেকে বিতে গেলাম, তাহলে এ বি, তারপর হচ্ছে বি থেকে ইতে গেলাম, তাহলে আমি হচ্ছে যেদিকে যাচ্ছিলাম এই ভেক্টর ডিরেকশনটা সেই দিকেই ছিল, তার মানে হাফ আই পাইছি আমি, হাফ আই। তারপরে আমি এই যে ই থেকে এতে আসতেছি, তাহলে ই থেকে এতে যখন আসতেছি তখন কিন্তু হাফ যে ভেক্টরটা আমি পাইছি কিন্তু উল্টা দিকে পাইছি। তাহলে আমি উল্টা দিকে যেহেতু পাইছি তাহলে আমি মাইনাস হাফ জে লিখবো, লিখে সমান 0। কারণ আমি হচ্ছে গিয়ে কি এই এ থেকে যাত্রা শুরু করে পুরো পথ ঘুরে আমি আবার এতে চলে আসছি, তার মানে আমার হচ্ছে টোটাল যে সরণ সেটা হচ্ছে তোমার 0, ঠিক আছে। তার মানে আমরা ফাইনালি বলতে পারি এবি যে ভেক্টরটা, এবি ভেক্টর হচ্ছে তোমার এই যে হাফ যে ওই পাশে গিয়ে যোগ হয়ে যাবে প্লাস হাফ কমন নিয়ে জে মাইনাস আই, ঠিক আছে। মানে এরকমভাবে আমরা হচ্ছে গিয়ে কাজটা করতে পারি। দেখো সেম রেজাল্টে কিন্তু আসছে। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। তাহলে দেখো এই কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি 1-2 বছর পরে পরেই আসে, বোর্ড পরীক্ষাতেও আসে, তোমাদের কলেজের পরীক্ষাতেও আসে, তার মানে বুঝতে পারতো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলছে নিচের কোন চিত্রটি আর সমান পি মাইনাস কিউ সমীকরণটিকে সঠিকভাবে উপস্থাপন করে, মানে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র সরাসরি এখানে আমাদের প্রয়োগ করতে হবে। এখন আমরা যদি 4টা অপশনে চেক করি তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে। মানে আমি হচ্ছে কি যদি এখানে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করি যে পি প্লাস কিউ, ঠিক আছে, নর্মালি যদি আমি করতে চাই তাহলে আমি হচ্ছে কি এরকমভাবে হয়তো চেক করব যে পি প্লাস কিউ, প্রথম চিত্রে যেটা পি প্লাস কিউ সমান হচ্ছে তোমার কি আর। তো আমি এখানে যদি মিলিয়ে দেখি যে দেখি আসলে এটার সাথে ম্যাচ করতেছে কিনা, তাহলে কিন্তু আমার হচ্ছে অনেক সময় লাগবে। কারণ এখানে আমরা দেখতেছি আর সমান আমি পাইছি পি প্লাস কিউ, আর এখানে আমরা দেখতেছি আর সমান পি মাইনাস কিউ, তার মানে এটা তো সঠিক না, ঠিক আছে। এরকমভাবে আমার দ্বিতীয়টা চেক করতে হবে, তৃতীয়টা চেক করতে হবে, 4 নাম্বারটা চেক করতে হবে। তোমার যদি হচ্ছে কি লাক খুব বেশি খারাপ থাকে তাহলে হয়তো 4 নাম্বারটা সঠিক থাকলে এখানে তোমার 4টা কোয়েশনের মানে অ্যান্সার করার সময় এখানে চলে যাবে। তাহলে এখানে আমরা এই যে তোমাদের একটু আগে যে বলছিলাম একটা টেকনিক, এই টেকনিকটা কিন্তু ফলো করতে পারো। কি টেকনিক? যে আমরা এই যে ইকুয়েশনটা, ঠিক আছে, এই ইকুয়েশনটাকে সবগুলাকে আমি এক পাশে নিয়ে আসবো, সমীকরণের এই যে এই সমানের এক পাশে নিয়ে আসবো সবগুলাকে, ঠিক আছে। তাহলে আমি সবগুলোকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে আমি পাবো আর মাইনাস পি প্লাস কিউ সমান তোমার 0। তো আমরা বলছিলাম সমানের এক পাশে এনে, সবগুলোকে সমানের এক পাশে এনে সিমিলার সাইন বিশিষ্ট যেগুলা এগুলা একই ক্রম মিন করবে, আর বিপরীত যে সাইন বিশিষ্ট এটা হচ্ছে গিয়ে উল্টা ক্রম মিন করবে, ঠিক আছে। তাহলে দেখো এখন আমি এখানে দেখতেছি যে এখানে কিউ এর সামনে প্লাস আছে আর এর সামনে প্লাস আছে, তার মানে যে এই দুইটা হচ্ছে সিমিলার সাইন, তাহলে এই দুইটা আসলে একই ক্রম মিন করবে। যদি দুইটা মাইনাসও হইতো তাইলেও কি দুইটা একই ক্রম মিন করতো, আর পি যেটা এটা উল্টা ক্রম হবে। তাহলে চলো এখন আমরা দেখি, এখানে জাস্ট এখন চুকের পলকে দেখে ফেলবো যে কোথায় আর আর কিউ একই ক্রমে আছে, ঠিক আছে। তাহলে দেখো আর এবং কিউ এখানে একই ক্রমে আছে কিনা, একই ক্রমে কিন্তু নেই, ঠিক আছে। দ্বিতীয়টা চলো আমরা দেখি আর এবং কিউ এখানে কিন্তু একই ক্রমে হ্যাঁ আছে, কিউ আর একই ক্রমে আছে, আর যে উল্টা ক্রমে আছে পি, তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তাহলে আমাদের দেখো খুবই সহজে কিন্তু হয়ে গেছে। এখন আমাদের সবগুলো যদি চেক করো তাহলেও কিন্তু তুমি হচ্ছে গিয়ে মানে ওইটাই যে সঠিক এটাই পাবা। দেখো 3 নাম্বারটাই দেখো যে হচ্ছে আর এবং কিউ একই ক্রমে আছে কিনা, তাহলে দেখো আর এবং কিউ কিন্তু একই ক্রমে নেই, ঠিক আছে, আর এবং কিউ একই ক্রমে নেই। তারপরে হচ্ছে এখানে তো 2টা আর হয়ে গেছে, আচ্ছা এটা তো আরও ভুল, ঠিক আছে। আর এবং কিউ চলো আমরা দেখি এখানে একই ক্রমে আছে কিনা, আর এবং কিউ আর একই ক্রমে আছে, কিন্তু এখানে পিউ কিন্তু একই ক্রমে হয়ে গেছে, তার মানে এটা হবে না, কারণ আমাদের তো পি কি হওয়া লাগবে, উল্টা ক্রমে হওয়া লাগবে, ঠিক আছে। তাহলে আশা করি এরকমভাবে তুমি হচ্ছে এই টেকনিকটা ফলো করে এই টাইপের যে এমসিকিউগুলো এগুলো অতি সহজে সলভ করে ফেলতে পারবা, মানে কারণ এখানে যেহেতু প্রতি বছরই আসে এই টাইপের কোয়েশ্চেন। ওকে, তারপরে দেখো যে নিচের এ থেকে এফ পর্যন্ত 6টি ভেক্টরের মান ও দিক সূচিত হয়েছে, নিচের কোন উক্তিটি সঠিক। তাহলে আমরা এখানে যদি অপশনগুলো খেয়াল করি তাহলে আমরা সবগুলো অপশনই দেখতেছি যে সমানের এই পাশে আছে এফ, তো মিন করতেছে এখানে আমাদের
এই যে ভেক্টরগুলা, এই ভেক্টরগুলোতে কোন দুইটার লব দিয়ে আসলে এফ হবে। এখন চলো আমি যদি এফ ভেক্টরটা এরকমভাবে দেখাই, ঠিক আছে, এফ ভেক্টরটা যেহেতু এরকমভাবে আছে, তাহলে আমাদের এটা যে ক্রমে আছে তার উল্টা ক্রমে দুইটা ভেক্টর হবে। এখন উল্টা ক্রমে দুইটা ভেক্টর কীভাবে হইতে পারে, ধরো এইভাবে একটা হইতে পারে, এইভাবে একটা হইতে পারে, ঠিক আছে। আমি র্যান্ডমভাবে জাস্ট রাখলাম, যেহেতু ভেক্টরগুলো এইভাবেই দেওয়া আছে, সব হচ্ছে গিয়ে উপর নিচ অথবা ডানে বামে, ঠিক আছে। অন্যভাবেও হইতে পারতো, ধরো হচ্ছে গিয়ে এইভাবে এইভাবে, এই দুইটার মিনিং আসলে একই, বা হচ্ছে অনেকভাবে হইতে পারতো, ধরো এইভাবে একটা, এইভাবে একটা। মানে মেন কথা হচ্ছে গিয়ে আমাদের এগুলো মুছে দিলাম, এই যে লাল যে ভেক্টরটা মানে এফ যে ভেক্টরটা, এফ ভেক্টরটা হচ্ছে গিয়ে উল্টা ক্রমে অন্য দুইটার লব্ধি মিন করবে, যে দুইটা একই ক্রমে থাকবে। তাহলে চলো আমরা দেখি এইখানে এরকম দুইটা ভেক্টর আছে কিনা। একটা হচ্ছে যে এরকমভাবে থাকতেছে, একটা হচ্ছে এরকমভাবে থাকতেছে, ঠিক আছে। এরকম দুইটা ভেক্টর আমরা চলো পাই কিনা। তাহলে চলো আমরা দেখি যে একটা কিন্তু পেয়ে গেছি যে উপরের ডিরেকশনে, ঠিক আছে। তার মানে মিন করতেছে এই ভেক্টরটাকে যদি আমি এখান থেকে তুলে এনে এখানে বসিয়ে দিই, তাহলে আসলে এটা পাচ্ছি। আর দেখো এই দিক বরাবর কোনো ভেক্টর আছে কিনা, তাহলে এই দিক বরাবর কিন্তু একটা ভেক্টর আমরা পাচ্ছি। এই ভেক্টরটা হচ্ছে এই যে ই ভেক্টর, ঠিক আছে। তাহলে দেখো আমাদের হচ্ছে যদি ডি কে তুলে এনে এখানে বসিয়ে দেই, আর ই কে তুলে এনে এখানে বসিয়ে দেই, আর এফ কে তুলে এনে এখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি ডি প্লাস ই, ঠিক আছে। ডি প্লাস ই না, হ্যাঁ ডি প্লাস ই। আর দেখো আর কোনটার সাথে কিন্তু মিলতেছে না, বা মিললেও আমাদের আর দেখা দরকার নেই। চলো আমরা দেখি ডি প্লাস ই আছে কিনা। ডি প্লাস ই, ডি প্লাস ই তো এখানে নেই, না থাকলে হয়তো টাইপিং মিস্টেক হইতে পারে। তারপর আমি আবার একটু চেক করে দেখি, ডি প্লাস ই, ডি প্লাস ই, হ্যাঁ তাহলে ডি প্লাস ই নেই এখানে, হচ্ছে কি আমি টাইপিং মিস্টেক হইতে পারে, আমি একটু কারেক্ট করে দিই, ডি প্লাস ই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, ডি প্লাস ই। তাহলে এটা হচ্ছে তোমার সঠিক, আমি এখানে ই বসিয়ে দিলাম। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে যাই। তো তোমাকে বলছে এখানে, দেখো এটা কি খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, যে একটি ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 2,3,5 ও 7,8,10 যদি পাদবিন্দু কাঠামোর মূল বিন্দুতে স্থাপন করা হয়, তবে এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে। তাহলে চলো আমরা চিত্রের মাধ্যমে তোমাদের এই ব্যাপারটাকে ক্লিয়ার করতে একটু চেষ্টা করি। আমি হচ্ছে গিয়ে ওই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিয়ে তোমাকে হচ্ছে গিয়ে ক্লিয়ার করতেছি, মানে আমাদের এখানে তো আর 3D আঁকাটা একটু কঠিন। ওকে, ধরো কোনো একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর। এখন এটার যে হচ্ছে তোমার পাদবিন্দু, পাদবিন্দুর জন্য কোনটা ছিল, শুরুর যে বিন্দুটা, এটা ধরো হচ্ছে তোমার 2,3, আর শীর্ষবিন্দু যেটা, এটা হচ্ছে ধরো তোমার 7,6। এখন এইটার পাদবিন্দু যেটা, পাদবিন্দুটাকে যদি আমি মূল বিন্দুতে আনতে চাই, ঠিক আছে, এই যে এটার পাদবিন্দু, এই পাদবিন্দুটাকে মূল বিন্দুতে আনতে চাচ্ছি, ব্যাপারটাকে আমরা এরকমভাবে ডিফাইন করতে পারি। এই যে এই পয়েন্টটাকে 2,3 আমি কীভাবে বলতেছি বা কেন বলতেছি, আমি এক্স অক্ষ বরাবর হয়তো 2 একক গেছি, ওয়াই অক্ষ বরাবর আমি কত একক গেছি, 3 একক গেছি, ঠিক আছে। এখন আমি যদি এটাকে মূল বিন্দুতে সরাতে চাই, তাহলে আমি এটাকে ধরলাম, ধরে এই যে দেখো আমি মূল বিন্দুতে সরানোর জন্য আগে এই যে এটাকে এই বরাবর নিচে নামাইছি, তাহলে এটার পাদবিন্দুটা বলো তো কতটুকু নিচে নামছে, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কিন্তু 3 একক নিচে নামছে, তাহলে আমার ওয়াই অক্ষ বরাবর সরানো শেষ। মানে আমার ওয়াইয়ের ভ্যালু যে 3 ছিল, 3 থেকে কিন্তু এখন 0 হয়ে গেছে, মানে 3 কমে গেছে। এখন আমি যদি এটাকে যে এই বরাবর নিয়ে আসি, মানে হচ্ছে এখন এক্স অক্ষ বরাবর সরিয়ে আমি কোথায় নিয়ে আসলাম, মূল বিন্দুতে নিয়ে আসলাম, তাহলে বলো তো কতটুকু কমছে এক্সের ভ্যালু, এক্সের ভ্যালু 2 কমছে, ঠিক আছে। তার মানে আমরা এখানে বলতে পারি আমাদের হচ্ছে গিয়ে পাদবিন্দুর ভ্যালু যত ছিল, ঠিক আছে, এখানে পাদবিন্দুর ভ্যালু যত ছিল, ধরো 2,3 যে ছিল, আমি যদি পাদবিন্দুটাকে মূল বিন্দুতে নিয়ে আসি, তাহলে মিন করতেছে পাদবিন্দুর এক্সের ভ্যালু যত ছিল তত আসলে কমে গেছে, ঠিক আছে। ওয়াইয়ের ভ্যালু যত ছিল তত কমে গেছে। তাহলে সেমভাবে কিন্তু আমি যেহেতু ভেক্টরের মান এবং দিক কোনোটাই চেঞ্জ করি নাই, তার মানে তার যে হচ্ছে তোমার শীর্ষবিন্দুটা, এই শীর্ষবিন্দুর জন্য কিন্তু সেম ঘটনাটা হয়েছে। শীর্ষবিন্দুর এক্সের ভ্যালু ছিল 7, তাহলে এক্সের ভ্যালু কিন্তু কমছে, কতটুকু কমছে, এই যে এখানে পাদবিন্দুর ভ্যালু যত কমছে তত কমবে, তাহলে 7 থেকে 2 কমবে, কমে 5 থাকবে, ঠিক আছে। আবার হচ্ছে গিয়ে শীর্ষবিন্দুর যে ওয়াইয়ের ভ্যালু, সেই ভ্যালুটাও কিন্তু কমবে, ওয়াইয়ের ভ্যালু কত ছিল, 6 ছিল, এখান থেকে কত কমবে, 3 কমবে, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার 3 কমে 3 থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার কাজটা। তাহলে দেখো এই টাইপের যে ম্যাথ যদি কখনো বলা হয় একটা বিন্দুকে তোমার হচ্ছে গিয়ে কি মূল বিন্দুতে স্থানান্তর করা হয়েছে, তাহলে যে বিন্দুটাকে মূল বিন্দুতে স্থানান্তর করা হয়েছে তার এক্স ওয়াই জেটের মানগুলা কমে 0 হবে, তো যত ছিল তত কমে 0 হবে। ধরো হচ্ছে এখানে বলছে তোমার হচ্ছে পাদবিন্দুর স্থানাঙ্ক কত ছিল, পাদবিন্দুর স্থানাঙ্ক তোমার ছিল 2,3,5। তো আমি পাদবিন্দুকে যদি মূল বিন্দুতে সরাই, তাহলে এক্সের ভ্যালু কমবে 2, ওয়াইয়ের ভ্যালু কমবে 3, আর হচ্ছে জেটের ভ্যালু কমবে তোমার 5। তার মানে আমাদের হচ্ছে
ঠিক একইভাবে আমাদের যে শীর্ষবিন্দুর মানগুলো কিন্তু এরকমভাবে কমবে। এটা কমে তো 0 হয়ে যাবে, মানে পাদবিন্দু 0 হয়ে যাবে। আর শীর্ষবিন্দু তাহলে কত হবে, তোমার 7 থেকে 2 কমে 5 হবে, তারপর 8 থেকে 3 কমে 5 হবে, 10 থেকে 5 কমে আবার 5 হবে। তার মানে 5,5,5 হবে তোমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনটা যদি তোমাকে বলতো তো শীর্ষবিন্দুটাকে তোমার হচ্ছে কি মূল বিন্দুতে স্থানান্তর করা হয়েছে, তাহলে পাদবিন্দু কত হইতো, ওইটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, তোমাদের যদি বলতো যে শীর্ষবিন্দুটাকে স্থানান্তর করে মূল বিন্দুতে নিয়ে আসা হয়েছে, তাহলে পাদবিন্দু সমান তোমার কত হবে। তাহলে হচ্ছে কি আমি তোমাদের বলে দিই যদি হোমওয়ার্ক, তাহলে তোমার শীর্ষবিন্দু এক্স এর মান কমতো 7, ওয়াই এর মান কমতো 8, জেড এর মান কমতো 5। ঠিক একইভাবে আমরা এখান থেকে বিয়োগ করে দিতাম, 2 থেকে 7 বিয়োগ করতাম, 3 থেকে 8 বিয়োগ করতাম, 5 থেকে 10 বিয়োগ করতাম, এরকম আর কি ব্যাপারটা। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে যাই। এখন আমরা যেটা দেখবো, তাহলে আমরা সরণ ভেক্টর রিলেটেড কিছু ম্যাথ দেখে ফেললাম, যেগুলো জাস্ট হচ্ছে পয়েন্ট আকারে ছিল, মানে আইজেকে ফরম্যাটে ছিল, বা এরকম ভেক্টর যুগের ত্রিভুজের মাধ্যমে আমরা প্রয়োগ করতে পারি, এরকম ফিগার দেওয়া থাকলে, ত্রিভুজ দেওয়া থাকলে আমরা যেগুলো নির্ণয় করতে পারি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে সরণ ভেক্টর রিলেটেড অন্য ম্যাথগুলো, যেগুলো হচ্ছে গিয়ে মান এবং দিক দেওয়া থাকে, যে তোমাকে বলে একজন লোক এই দিকে হেঁটে এতটুকু গেল, ওই দিকে হেঁটে এতটুকু গেল। ঠিক আছে, এই ভ্যালুগুলো আমরা হচ্ছে কীভাবে নির্ণয় করতে পারি। ওকে, তো ওই টাইপের ম্যাথগুলোর জন্য আমাদের হচ্ছে আরেকটা কনসেপ্টের প্রয়োজন হয়, সেই কনসেপ্টটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ভেক্টরের বিভাজন ও উপাংশ। ঠিক আছে, এখন ভেক্টরের যে বিভাজন, এটা কিন্তু একটু বড় টার্ম, এটা আমরা হচ্ছে গিয়ে সামনে পড়বো, মানে হচ্ছে কি ধরো লব্ধির পর, লব্ধি যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, লব্ধির পরে পড়বো। ঠিক আছে, তো আমাদের উপাংশও এতটা এখন দরকার নেই, আমরা এই বিভাজন তো এখন আমরা পড়তে পারবো না, তবে একটা বিভাজন আমরা পড়বো যেটাকে আমরা এখন লম্বাংশ বলবো। ঠিক আছে, বর্তমানে শুধুমাত্র কোনটা পড়বো, লম্বাংশ। তাই লম্বাংশ কি, চলো আমরা একটু ব্যাপারটা দেখি, এটা আপাতত আমাদের লাগবে বা এটা খুবই ইজি। তো লম্বাংশ বা উপাংশ, ঠিক আছে, ব্যাপারটা কেমন, ধরো তুমি যদি একটা সিঁড়ি দিয়ে, এই যে এখানে একটা সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে তুমি যদি উপরে উঠো, ঠিক আছে, এই সিঁড়ি বরাবর তুমি উপরে উঠে গেলা, তাহলে তুমি যদি সিঁড়ি বরাবর উপরে উঠো, তাহলে দেখবা তোমার কিন্তু দুই দিকে সরণ হয়েছে, মানে তুমি কিন্তু এই সিঁড়ি বরাবর উপরে ওঠার ফলে এই বিল্ডিংয়ের সামনে বরাবর কিছুটা চলে গেছো। ধরো তুমি যে এখান থেকে যাত্রা শুরু করছিলা, মানে একদম হচ্ছে বিল্ডিংয়ের এই দেয়াল থেকে যাত্রা শুরু করছিলা, তুমি যখন সিঁড়ি বরাবর উপরে উঠলা, তুমি দেখলা যে এই দেয়ালের কিন্তু কাছাকাছি চলে গেছো, তার মানে তুমি এই বরাবর, মানে এই ডিরেকশন বরাবর তুমি কিছুটা হচ্ছে সরণ তোমার কিন্তু হয়েছে। ঠিক একইভাবে তুমি কিন্তু মাটি থেকে কিছুটা উপরে উঠে গেছো। ঠিক আছে, যে এরকমভাবে উপরে উঠে গেছো, তাহলে এই যে তুমি একটা নির্দিষ্ট দিকে যাওয়ার ফলে অন্য দিকে তার কতটুকু ইফেক্ট, মানে কতটুকু সামনে গেলা বা কতটুকু উপরে উঠলা, বা অন্য যে কোনো দিকেও হইতে পারতো। আমি যদি চিন্তা করতাম যে এই বরাবর তুমি কতটুকু গেলা, ঠিক আছে, মানে এই যে অন্য দিকে যে ইফেক্ট, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি ভেক্টরের উপাংশ। ঠিক আছে, তাহলে ভেক্টরের উপাংশ আসলে কি, কোনো একটা নির্দিষ্ট দিকে কোনো একটা ভেক্টরের ইফেক্ট কতটুকু, সেটাকে আমরা বলতেছি উপাংশ। তাহলে এখন উপাংশ নির্ণয়ের জন্য আমাদের কী কী লাগবে বা আমরা কীভাবে নির্ণয় করবো, চলো আমরা দেখি, বা কতটুকু দৈর্ঘ্যকে আমি উপাংশ বলবো। চলো এই ফিগার থেকে আমরা একটু দেখে ফেলি। তো আমাদের উপাংশ নির্ণয় করার জন্য প্রথমে আমাদের একটা মূল ভেক্টর লাগবে। ঠিক আছে, এখানে আমাদের মূল ভেক্টরটা হচ্ছে যে দেয়াল বরাবর যে সিঁড়ি বরাবর যে আমি উঠছিলাম। ঠিক আছে, তো আমাদের একটা মূল ভেক্টর লাগবে, মূল ভেক্টর। ঠিক আছে, তাহলে মূল ভেক্টরটাকে আমি নাম দিলাম ধরো আর ভেক্টর। ঠিক আছে, তো আমি কোন দিকে উপাংশ নির্ণয় করতে চাই ওই রকম একটা ডিরেকশন লাগবে। তো আমি ধরো হচ্ছে কি এই দিক বরাবর উপাংশ নির্ণয় করতে যাচ্ছি। ঠিক আছে, এটাকে আমি নাম দিলাম যে এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে আমাদের একটা মূল ভেক্টর লাগবে যেটাকে আর বলতেছি, একটা নির্দিষ্ট দিক লাগবে যেটাকে আমরা এক্স অক্ষ বলতেছি। তো এই দুইটা যখন আমরা নির্ণয় করে ফেলবো, তখন আমাদের তাদের মধ্যবর্তী যে কোণ সেটাও কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারবো। ধরো এই কোণের নাম দিলাম আমরা হচ্ছে থিটা। ঠিক আছে, এখন কতটুকু দৈর্ঘ্যকে আমি উপাংশ বলবো। ঠিক আছে, আমরা কিন্তু লম্বাংশ পড়তেছি, মানে লম্বাংশ হিসাবে উপাংশ। আমরা বিভাজনকে এটা পরে দেখবো, আপাতত লম্বাংশ মাথায় রাখো। লম্বাংশ মানে হচ্ছে গিয়ে এরকমভাবে বিভাজন করা যেন এই যে এই মূল ভেক্টরটাকে আমি এই দিকে হচ্ছে কিছুটা হচ্ছে গিয়ে বিভাজিত করছি, মানে একটা অংশ নিলাম, এই উপরের দিকেও একটা অংশ আমি নিলাম, তারা পরস্পর 90 ডিগ্রি কোণে থাকবে, এটাকে আমরা বলতেছি লম্বাংশ। মানে একটা মূল ভেক্টরকে এরকমভাবে হচ্ছে ভাগ করা যেন একটা ভাগ অন্য একটা ভাগের সাথে কীভাবে থাকে, 90 ডিগ্রি কোণে থাকে। ঠিক আছে, তো এটাকে আমরা লম্বাংশ বলি। তো যাই হোক, তো আমরা কতটুকু এই যে লম্বাংশের প্রতিটা যে পার্ট, এই যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এদেরকে আমরা বলি উপাংশ। ঠিক আছে, এখন আমি কতটুকু দৈর্ঘ্যকে উপাংশ বলবো, আমি কতটুকু দৈর্ঘ্যকে উপাংশ বলবো, আমার এই যে মূল ভেক্টরের শেষ প্রান্ত থেকে আমি যে দিকে উপাংশ নির্ণয় করতে চাচ্ছিলাম, ঠিক আছে, সেই বরাবর আমি একটা লম্ব টানবো। ঠিক আছে, টানার পর এই যে এখানে আমি একটা লম্ব টানছি, টানার পর এই যে এখানে যতটুকু দৈর্ঘ্য আমরা পাচ্ছি, এতটুকু দৈর্ঘ্যকে আমরা বলতেছি উপাংশ। খেয়াল করার ব্যাপারটা,
উপাংশ আমি কতটুকু দৈর্ঘ্যকে উপাংশ আমরা বলতেছি, এটা কিন্তু খুব জরুরি। মূল ভেক্টরের শেষ প্রান্ত থেকে, ঠিক আছে, মূল ভেক্টরের শেষ প্রান্ত থেকে আমি যেদিকে হচ্ছে কি উপাংশ নির্ণয় করতে চাচ্ছি, ঠিক আছে, তার উপর একটা লম্ব টানবো। টানার পর আমি দেখবো তো একটা দৈর্ঘ্য এখানে হচ্ছে গিয়ে কি কাট করতেছে, এই এতটুকু দৈর্ঘ্যকে আমরা বলবো উপাংশ। এখন এই উপাংশটা আসলে কিভাবে আমরা নির্ণয় করতে পারি? খুবই সিম্পল। তুমি যে এখানে কজ অনুপাতের সূত্র প্রয়োগ করো 9 যেটা পড়ছো, তো cos θ সমান কত বলো তো? cos θ সমান হচ্ছে তোমাদের ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমিটা হচ্ছে তোমার x, ঠিক আছে, ভূমিটা হচ্ছে x, যেটাকে আমরা হচ্ছে ধরো উপাংশ বলছিলাম x, আর ভূমি বাই অতিভুজ, অতিভুজটা হচ্ছে তোমার r, মানে যেটা মেইন ভেক্টর, মূল ভেক্টর। তাহলে তোমাদের x সমান কত দাঁড়াচ্ছে? x সমান তোমার দাঁড়াচ্ছে r cos θ, আর cos θ, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার উপাংশের মান। তাহলে আমাদের মেইন ভেক্টর আর, যদি বলি x অক্ষ বরাবর উপাংশ কত, তাহলে r cos θ। তাহলে খুবই সিম্পল, উপাংশ অলওয়েজ মাথায় রাখবা, উপাংশ অলওয়েজ cos θ দিয়ে আমাদের নির্ণয় করতে হয়। যে আমি কোনো একটা দিকে যদি উপাংশ নির্ণয় করতে চাই, তাহলে যার উপাংশ তার cos θ। θ কোনটা? যে দিক বরাবর উপাংশ নির্ণয় করতে চাচ্ছি আর যার উপাংশ নির্ণয় করতে চাচ্ছি তার মধ্যবর্তী কোণ। তাহলে দুইটার মধ্যবর্তী কোণ জানা থাকলে যার উপাংশ তার cos θ, ঠিক আছে। তো একইভাবে যদি আমি উপরের দিকের উপাংশটা নির্ণয় করতে চাই, ধরো আমি এই উপাংশটাও নির্ণয় করতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে এই উপাংশটা কত হবে? তাহলে যার উপাংশ তার cos θ, তাহলে আর এই মধ্যবর্তী কোণটা এখন আমাদের লাগবে, কারণ আমাদের এটা হচ্ছে মূল ভেক্টর আর এটা আমি এইদিকে উপাংশ নির্ণয় করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে এখন? আর cos 90 মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে আর cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি আর সাইন থিটা, আর সাইন থিটা। দেখো এখন আমরা এখানে কিন্তু একটা ব্যাপার এরকমভাবে শিখে, মানে আমরা যখন শিখতেছি যে একটা উপাংশ হচ্ছে কি আর cos θ, আমরা যখন শিখতেছি যে একটা উপাংশ হচ্ছে আর cos θ, একটা উপাংশ হচ্ছে আর সাইন θ, তখন কিন্তু আমরা মুখস্থ করে ফেলি যে হচ্ছে গিয়ে একটা উপাংশ আর cos θ হবে, একটা উপাংশ আর সাইন θ হবে। এই ব্যাপারটা কিন্তু মানে একদম ঠিক না সব সময়। অলওয়েজ মাথায় রাখবো উপাংশের সাথে সবসময় cos θ জড়িত, সাইন θ কিন্তু কোনোভাবেই জড়িত না, অলওয়েজ cos θ জড়িত। আমি যে দিকে উপাংশ নির্ণয় করব আর যার উপাংশ নির্ণয় করবো তার মধ্যবর্তী কোণ θ, তাহলে যার উপাংশ তার cos θ, এটা হচ্ছে তোমার মূল সূত্র। এখানে যে আমরা সাইন θ পাইছি এটা কিন্তু cos θ থেকেই ব্যাপারটা আসছে, ঠিক আছে। তো যদি কখনো এই উপাংশগুলো হচ্ছে লম্বালম্বী হয়, মানে আমি লম্বাংশে বিভাজন করি, ধরো এই যে এই উপাংশ আর এই উপাংশ তারা লম্বালম্বীভাবে আছে, তখন আমি যার সাথে সরাসরি কোণটা θ, এটাকে আমরা হচ্ছে cos θ অনুপাত বলতে পারি। আর যার সাথে সরাসরি থিটাটা নেই, ঠিক আছে, মানে 90 মাইনাস থিটা, মানে থিটা সার অনুপাত, সেটাকে আমরা বলতে পারি সাইন থিটা, ঠিক আছে। কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু আমি এটাকে সাইন থিটা বলতে পারবো না। ধরো হচ্ছে কি আমি আমার ইচ্ছা হচ্ছে একটু পরে যে আমি অন্য দিকে এই যে এই দিক বরাবর আবার একটা উপাংশ নির্ণয় করব, ঠিক আছে। এখন আমরা অনেক সময় যেটা মুখস্থ করে ফেলি যে যার সাথে আমি যে দিকে উপাংশ নির্ণয় করতেছি থিটা যদি এখানে থাকে তাহলে সেটা cos θ হবে, আর থিটা না থাকলে সেটা সাইন থিটা হবে। আমরা যদি এই অংশটা সবসময় প্রয়োগ করি তাহলে কিন্তু ভুল করবো। ধরো আমি যদি এই দিকে উপাংশ নির্ণয় করতে চাই তাহলে এটা cos θ, আমি বলবো এরকম যে এখানে থিটা আছে cos θ। আমি যদি তোমাকে বলি এই উপাংশটা কত হবে, এই যে গোলাপি যে অংশটা এটা কত হবে, তাহলে তুমি যদি বলে ফেলো যে যেহেতু এখানে থিটা নেই তাহলে এটা সাইন থিটা হবে, আর সাইন থিটা হবে, তাহলেই কিন্তু ভুল হয়ে গেল, সাইন থিটাটা তখনই প্রযোজ্য যখন প্রথম দিকের যে উপাংশটা মানে cos θ দিয়ে যেটা নির্ণয় করছি এর সাথে অন্য উপাংশটা লম্বভাবে আছে, মানে হচ্ছে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তখন এটাকে আমি হচ্ছে কি বলতে পারবো যেহেতু এখানে পরস্পর 90 ডিগ্রি আছে আর থিটাটা সরাসরি নাই, তখন হচ্ছে এটাকে আমি সাইন থিটা বলতে পারবো। কীভাবে আসছে সেটা তো বুঝতে পারছো, আমরা cos সূত্র দিয়েই কিন্তু আমরা সাইন থিটা নিয়ে আসছি, মানে মেইন হচ্ছে কি মেইন থিম cos অনুপাত, ঠিক আছে। তো আমাদের এইটাকে যদি বলি তাহলে এই উপাংশটা আসলে কত হওয়া উচিত ছিল, তাহলে অবশ্যই আমাদের আর এই যে মধ্যবর্তী যে কোণ, ধরো এখানে মধ্যবর্তী কোণকে আমরা আলফা দিলাম, তাহলে আর cos আলফা হওয়া উচিত ছিল, সাইন আলফা কোনোভাবেই না, ঠিক আছে, বা সাইন থিটা কোনোভাবেই না। তো এই ব্যাপারগুলো আমাদের জানা থাকতে হবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদের উপাংশের যে ব্যাপারটা, আমরা উপাংশটা খুব বেশি প্রয়োজন হয় শুধুমাত্র আমাদের ভেক্টরে না, তোমাদের নিউটনিয়ান বলবিদ্যা, গতিবিদ্যা, তারপর হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, মানে ফিজিক্সের প্রথম পত্র দ্বিতীয় পত্র সব জায়গায় খুব বেশি প্রয়োজন হয় আমাদের এই উপাংশের কনসেপ্টটা, ঠিক আছে। তাহলে আমরা বিভাজন পরে পড়বো, আপাতত দরকার নেই, তোমরা জাস্ট আপাতত মাথায় রাখো যে উপাংশ মানে আমরা যদি ভেক্টরকে এরকমভাবে বিভাজন করি তাহলে প্রতিটা অংশকে উপাংশ বলা হয়। তো আমরা এখন বর্তমানে লম্বাংশ পড়ছি, লম্বাংশ মানে ভেক্টরকে জাস্ট হচ্ছে লম্বালম্বীভাবে, মানে দুইটা উপাংশ এরকমভাবে ভাগ করা যখন তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ঠিক আছে। আমরা এই ভেক্টরকে অসংখ্যভাবে, অসংখ্য উপায়ে, অসংখ্য দিকে কিন্তু বিভাজিত করতে পারি, তবে একটা শর্ত মেনটেন করা লাগবে, সেই শর্তটা হচ্ছে গিয়ে আমরা পরে যদিও পড়বো, আপাতত নোট আকারে লিখে রাখতে পারো যে এই বিভাজিত অংশগুলোর লব্ধি যেন মেইন ভেক্টর হয়, মানে মূল ভেক্টর হয়, ঠিক আছে। তো এই ব্যাপারটা আপাতত মাথায় রাখো। তাহলে আপাতত আমরা শুধুমাত্র উপাংশের কনসেপ্টটা
প্রয়োগ করব। ঠিক আছে, আমরা সরণ ভেক্টর নির্ণয়ের জন্য উপাংশের কনসেপ্টটা লাগবে। ওকে, তাহলে তোমাদের কিন্তু এই যে ভেক্টরের যে বিভাজন বা উপাংশ, এই উপাংশের জন্য আমাদের দুইটা ব্যাপার খুব বেশি জরুরি হয় বা কোশ্চেনে আসে, অনুধাবনমূলক কোশ্চেনে। তাহলে চলো একটু দেখে ফেলি যে লন রুলার বিষয়ক তোমাকে অনুধাবনমূলক কোশ্চেনে আসে যে কোনো বস্তুকে টানা ও ঠেলার পার্থক্য বা কোনটা ইজি। ঠিক আছে, তাহলে চলো আমরা এখানে দেখে ফেলি ব্যাপারটা। তো তুমি একটা বস্তুকে যেরকমভাবে টানো, ঠিক আছে, ধরো এরকমভাবে টানতেছো, একটা রুলার, এটাকে তুমি টানতেছো। তাহলে টানার ফলে তুমি যদি এফ বলে টানো, তাহলে এই বলে একটা উপাংশ এইদিকে যাবে, যেটা হচ্ছে কি এই যে এই বস্তুটাকে সামনের দিকে নিয়ে যাবে, আর একটা উপাংশ হচ্ছে যে উপরের দিকে কাজ করবে। ঠিক আছে, তো আমরা যদি বলি যে তুমি হচ্ছে গিয়ে এই যে ভূমির সাথে ধরো থিটা কোণে টানতেছিলা, তাহলে তোমার হচ্ছে গিয়ে এফ কস থিটা সামনের দিকে নিয়ে যাবে। এখন কিন্তু যেহেতু লম্বালম্বি বিভাজিত করছি, তাহলে এটাকে আমি কিন্তু এফ সাইন থিটা বলতে পারি। ঠিক আছে, তাহলে এফ সাইন থিটা হচ্ছে তার ওজন কিছুটা কমাবে, কারণ এই বস্তুর তো একটা বর ছিল। ঠিক আছে, বরের ফলে একটা ওজন কিন্তু থাকবে। তাহলে আমি যদি বলি এই যে এই বস্তুটাকে যদি আমি টেনে নিয়ে যাই, তাহলে হচ্ছে কি এফ কস থিটা তাকে সামনের দিকে নিয়ে যাবে, আর তুমি যে বলি টানতেছিলা সেই বলের এই একটা অংশ তার ওজন কিছুটা কমাতে হেল্প করবে। ঠিক আছে, মানে বস্তুটা তোমার কিছুটা হালকা মনে হবে। ধর আমি একটা বস্তুটাকে টেনে নিয়ে যাচ্ছি, ধর এই যে বস্তুটাকে আমি টেনে নিয়ে যাচ্ছি, এখন আমার যদি এক ফ্রেন্ড তাকে কিছুটা বাসিয়ে রাখে, মানে কিছুটা ওজন কমিয়ে দেয়, তাহলে তো আমার নেওয়া ইজি হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি এই বস্তুটাকে ইজিলি নিতে পারবো। আর যদি আমি বস্তুটাকে ঠেলতাম, ঠিক আছে, মানে ঠেলে নিয়ে যেতে চেষ্টা করতাম, তাহলে কি হতো দেখো, আমি যদি এই বস্তুটাকে ঠেলে নিয়ে যাইতাম, তাইলে হয়তো কি, তো আমি এরকমভাবে হচ্ছে কি ধাক্কা দিলাম, তো একটা উপাংশ এই দিয়ে কাজ করতো, একটা উপাংশ এই দিয়ে কাজ করতো। তাহলে আমি যদি এফ বলে ধাক্কা দিতাম, ঠিক আছে, ধরো আগের মতোই এই যে এরকমভাবে থিটা কোণে, তাহলে হয়তো কি এফ কস থিটা যেটা, এটা আমাকে সামনের দিকে নিয়ে যেতে হেল্প করতো। আর এফ সাইন থিটা যেটা, এটা কিন্তু এখন তার ওজন বরং আরও কিছুটা বাড়িয়ে দিত। তার যে ওজন ছিল, ওজন তো ছিল হচ্ছে তোমার কি ডাব্লিউ। তাহলে এখন আমরা দেখতেছি আমি যদি এরকমভাবে ধাক্কা দিই, তাহলে হচ্ছে কি তার ওজনের সাথে আরও কিছুটা ওজন বেড়ে যাচ্ছে। তার মানে তখন কিন্তু তাকে আমার নিতে সামনের দিকে এগোতে একটু বেশি কষ্ট হবে। কারণ কি, কারণ ধরো হচ্ছে এই বছরকে আমি টেনে নিয়ে যেতে চাচ্ছি, এখন আমার এক বন্ধু তাকে হচ্ছে কি আর একটু জাথা দিয়ে ধরলো, মানে একটু হচ্ছে গিয়ে চাপ দিয়ে ধরলো। ঠিক আছে, তার মানে তখন কিন্তু এটাকে নিয়ে আমার একটু কঠিন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এই যে লন রুলার বা কোনো একটা বস্তু, এই বস্তুগুলাকে টেলা অপেক্ষা টানা ইজি। ঠিক আছে, টানা কেন ইজি, তোমাদের যদি এখন অনুধাবনমূলক কোশ্চেনে আসে টানা ইজি, টেলা কঠিন, তাহলে এটা হচ্ছে তোমরা এরকমভাবে ব্যাখ্যা করে দিবা। ঠিক আছে, ঠিক একইভাবে তোমাদের যখন আমরা নদী নৌকা পড়বো, ঠিক আছে, তখন আমরা এরকম একটা অনুধাবনমূলক কোশ্চেন পাবো যে দড়ির দৈর্ঘ্য বাড়ানো হলে নৌকার সামনে নেওয়া তুলনামূলকভাবে সহজ। ঠিক আছে, তাহলে চলো সেটাও আমরা একটু ব্যাখ্যা করে ফেলি। এখানে ধরো তোমার একটা নৌকা, যেরকম একটা নৌকা, এটি নৌকা তুমি চিন্তা করে নাও, আমরা হচ্ছে গিয়ে নদীর পাড় থেকে দুইজন লোক টানতেছে, টেনে সামনের দিকে নিতে চেষ্টা করতেছে। ওকে, এখন আমরা যদি চিন্তা করি, ধরো নৌকার এই অংশে হচ্ছে একটা দড়ি বাঁধা, এইদিকে একজন টানতেছে, এইদিকে একজন টানতেছে, তাহলে নৌকাটাকে যদি আমি সামনের দিকে নিয়ে যেতে চাই, ঠিক আছে, নৌকাটাকে যদি আমি সামনের দিকে নিয়ে যেতে চাই, তো আমি টি বলে টানতেছি এরকম থিটা কোণে। ঠিক আছে, থিটা কোণে আমি টানতেছি, তাহলে টি কস থিটা যেটা, কারণ এই যে আমার টি বল যেটা মানে ভেক্টরটা, এই ভেক্টরটা কিন্তু উপাংশে বিভাজিত হবে। ঠিক আছে, আমরা একটু আগে যে উপাংশ পড়লাম সেই উপাংশে কিন্তু ভাগ হবে। এই টি যেটা, টি বলটা আমাদের এইদিকে যে উপাংশটা হবে, যেহেতু এটার সাথে সরাসরি থিটা, তাহলে আমাদের হচ্ছে কস থিটা অনুপাতটা সামনের দিকে নিয়ে যাবে। তাহলে টি কস থিটা যেটা, এটা আমাকে হচ্ছে নৌকাটাকে সামনের দিকে নিয়ে যেতে হেল্প করবে। এখন ধরো এই টি কস থিটার মান যত বেশি হবে, তখন কিন্তু আমার নৌকাটা তত সহজে সামনের দিকে নেওয়া পসিবল হবে। কারণ টি কস থিটার মান বেশি মানে আমার বলটা বেশি কাজে লাগতেছে, আর নৌকাটা অতি সহজে সামনে যাচ্ছে, তাই তো ব্যাপারটা? ওকে, তাহলে দেখো আমি যদি এই নৌকাটাকে ইজিলি সামনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমার এই থিটার মানটা কমাতে হবে। কেন থিটার মান কমাতে হবে? কারণ আমরা একটু মাত্রই বললাম যে আমি যদি টি কস থিটার মান বাড়াতে চাই, টি কস থিটার মান আমি বাড়াতে চাচ্ছি, তাহলে টি কস থিটার মান যদি বাড়াতে চাই, তাহলে থিটার মানটা কী করতে হবে? কমাতে হবে, কারণ টি তো আসলে ফিক্সড। কস থিটার মান তখনই বাড়বে যদি থিটার মান কমে। ঠিক আছে, থিটার মানটা কী করতে হবে? আমার কমাতে হবে। তাহলে থিটার মান যদি আমি কমাতে চাই, ঠিক আছে, থিটার মান যদি আমি কমাতে চাই, তাহলে দেখো আমার কি করতে হবে? এই যে এই দিক বরাবর টানতে হবে, এই যে এই বরাবর হয়তো টানতে হবে। এখন আমার যদি দড়ি আগেরটাই থাকে, ধর আগে যে দড়িটা ছিল,
এই পর্যন্ত দড়ির দৈর্ঘ্য ছিল হচ্ছে ধরো 2 মিটার, ঠিক আছে। এখন আমার সেম দড়ি যদি থাকে তাহলে কিন্তু এই পর্যন্ত আইসাই কিন্তু দড়ি শেষ হয়ে যাবে, তাহলে কিন্তু আমার পানিতে নেমে তারপর টানতে হবে, তাহলে তো আমার জন্য এটা এফিশিয়েন্ট হলো না। তো আমি যদি নদীর পার বরাবরই হচ্ছে দাঁড়িয়ে টানতে চাই, তাহলে থিটা কমাতে হলে অবশ্যই যে দড়ির দৈর্ঘ্যটা একটু বাড়াতে হবে। আমি যদি থিটার মানটা আরও কমাতে চাই, ধরো আমি যেই বরাবর টানতে চাই, ঠিক আছে, তাহলে দেখো আমার আগের দড়িটা কিন্তু এখন আর মানে যথেষ্ট হচ্ছে না, আমার তখন হয়তো এখানে দাঁড়ায় টানতে হবে। মানে আমি যদি হচ্ছে কি নদীর পাড়ে বা হচ্ছে মাটিতে দাঁড়ায় টানি, তখন আমার যে দড়িটা, এই দড়িটা হচ্ছে কি আরও বাড়াতে হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে টি cos থিটার মান বাড়ালে নৌকা ইজিলি সামনে যাবে। টি cos থিটার মান বাড়ানো মানে হচ্ছে cos থিটার মান বাড়ানো, যেহেতু টি ফিক্সড, আমার নিজের শক্তি তো আর বাড়াতে পারবো না, তো থিটার মানটা কমাতে হবে। আর থিটার মান কমাতে চাইলে আমার দড়িটা বাড়াতে হবে, মানে দড়ির দৈর্ঘ্য। তো এই দড়িটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে কি গুণ টানা, ঠিক আছে। দড়ি দিয়ে আমরা টানতেছি, এটাকে আমরা বলি গুণ টানা। তো অনেক সময় তোমাদের এরকম বলে যে হচ্ছে গুণের দৈর্ঘ্য বাড়াতে হবে, ঠিক আছে। একই ব্যাপার যে দড়ির দৈর্ঘ্য বা গুণের দৈর্ঘ্য বাড়াতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। তো আমরা এই উপাংশ রিলেটেড দু একটা এমসিকিউ চলো আমরা সলভ করে ফেলি। তোমাকে বলছে থিটা এর মান 0 থেকে 90 পর্যন্ত বৃদ্ধি করা হলে বিএক্স এবং বিওয়াই এর মান কিরূপ পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এখন আমি যদি হচ্ছে গিয়ে ধরো মেইন যে ভেক্টরটা হচ্ছে গিয়ে এই যে এই ভেক্টরটা, ঠিক আছে। তো আমরা কি যেন বলছিলাম যে উপাংশ আসলে কতটুকুকে আমরা বলবো, উপাংশ আমরা বলবো এই যে এটা শেষ প্রান্ত থেকে যদি আমি এই যে এই বরাবর একটা লম্ব টানি, তাহলে এই বরাবর যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে এক্স বরাবর উপাংশ, ঠিক আছে। এখানে যে কোণের ভ্যালুটা এটা তোমাকে 0 থেকে 90 পর্যন্ত বলছে, যেহেতু কোনো অক্ষের সাথে বলে নাই, তাহলে আমরা এই যে কোণের যে ভ্যালুটা যে 0 থেকে 90 এটা আমরা এক্স অক্ষের সাথে চিন্তা করব, ঠিক আছে। এক্স অক্ষ, কোনো অক্ষ না বললে আমরা বুঝবো এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের সাথে যখন ছিল এই ভেক্টরটা একদম সেম এক্স অক্ষের সাথে একদম পরিপাতিত ছিল, ঠিক আছে, তখন হয়তো এটা এরকমভাবে ছিল, ঠিক আছে। ওকে, চলো আমি আবার আঁকি। ওকে, তাহলে দেখো আমি এই ভেক্টরটা কি দৈর্ঘ্য না বাড়িয়ে আমি দেখাচ্ছি তোমাকে। যখন এক্স অক্ষের উপর ছিল তখন কতটুকু আসলে উপাংশ ছিল, অনেক বেশি ছিল, কিন্তু আমি যখন এটাকে এরকমভাবে ঘোরাচ্ছি তখন দেখো এই পয়েন্টে এসে কিন্তু হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ কমে গেছে। আমি যদি আরও ঘুরাই, মানে এরকম করে ফেলছি, মানে থিটার মান ধীরে ধীরে বাড়াচ্ছি, তো এই পয়েন্টে নিয়ে আসছি, তাহলে দেখো আমার মেইন যে ভেক্টর ছিল সেই মেইন ভেক্টরটা কিন্তু এই যে লাল ভেক্টরটা এটাই। এখন উপাংশটা কতটুকু হয়েছে, এখন উপাংশটা হচ্ছে গিয়ে এই যে এতটুকু কিন্তু মাত্র। তার মানে আমরা এখান থেকে ইজিলি বুঝতেছি যে হচ্ছে গিয়ে আমার যদি এরকম থিটার মান ধীরে ধীরে বাড়াই, মানে 0 থেকে 90 দিকে যাই, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কমবে, এক্স অক্ষ বরাবর কমবে, যে প্রথমটাই সঠিক, এক্স অক্ষ বরাবর আমার উপাংশ কমবে আর ওয়াই অক্ষ বরাবর আমার উপাংশ বাড়বে। দেখো শুরুতে কিন্তু এই যে এখানে আমি যদি বলি যে এখানে আমার ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত, তাহলে যে আমি ওয়াই বরাবর লম্ব টানলাম, টানার পর আমি দেখলাম এই যে এতটুকু উপাংশ। আমি যখন থিটার মান আরও বাড়ালাম তখন আমি যদি দেখি যে এখানে উপাংশ কত, এই যে এটা হচ্ছে উপাংশ, তাহলে ওয়াই অক্ষ বরাবর বাড়ে। তুমি কিন্তু ওই যে একটু আগে যে আমরা সূত্রগুলো পড়লাম ওই সূত্র থেকেও তুমি ব্যাপারটা মাথায় রাখতে পারো। ধরো বিএক্স আসলে কত ছিল ওই সূত্রে, মানে এক্স অক্ষ বরাবর উপাংশ যদি এক্স অক্ষের সাথে থিটা হয় তাহলে বি কস থিটা। এখন যদি তুমি থিটার মান বাড়াও, ঠিক আছে, থিটার মান যদি তুমি বাড়াও তাহলে হচ্ছে কস থিটার মান কেমন হবে, কমবে, ঠিক আছে। তাহলে বি কস থিটার মান কী হবে, কমবে। তো একই ব্যাপার, তুমি যেভাবে মাথায় রাখো সমস্যা নেই, জাস্ট এটা এমসিকিউ এর জন্য আসতে পারে, এটা মাথায় রাখো। ওকে, তাহলে দেখো একটি লন রুলার, এটা তোমাদের হোমওয়ার্ক, কারণ একটু আগে আমরা এটা পড়ছি যে লন রুলার হচ্ছে তোমার টানা ইজি, কারণ টানলে হচ্ছে তোমার কি ওজন কিছুটা কমে, ঠিক আছে, টানলে হচ্ছে তোমার লন রুলারের ওজন কিছুটা কমে, তাহলে কতটুকু কমবে এটা জাস্ট হচ্ছে উপাংশ দিয়ে নির্ণয় করে ফেলতে পারবা। ওকে, তাহলে চলো আমরা এই ম্যাথটা দেখি। তোমরা হচ্ছে গিয়ে এটাও পারবা ইজিলি, তো আমি এটা সলভ করে দিই। ধরো এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। তো তোমাকে বলছে এক্স অক্ষের সাথে 3 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ঠিক আছে, একটা মেইন ভেক্টর যেটা এটা এক্স অক্ষের সাথে ধরো 3 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে গিয়ে 3 একক হলে এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত? তাহলে এই ওয়াই অক্ষ বরাবর কত বলো তো? অবশ্যই 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ঠিক আছে। বা তুমি হচ্ছে গিয়ে এটাকে এরকমভাবে চিন্তা করতে পারো, যেহেতু আমি এক্স অক্ষের সাথে কোণ নির্ণয় করছি আর তারা লম্বালম্বিভাবে আছে, তাহলে এই দিকে যে উপাংশটা হবে, আমি যদি মেইন ভেক্টরটাকে আর ধরি, ওকে, তাহলে কিছুটা শব্দ হচ্ছে, আমি শব্দটা শেষ হলে তারপর আবার স্টার্ট করি। হ্যাঁ,
ওকে, তাহলে দেখো এখানে তোমাকে তাহলে কি বলছে যে হচ্ছে গিয়ে এক্স অক্ষের সাথে 3 ডিগ্রি কোণে ক্রিয়াশীল অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে তোমার 3 একক। তাহলে এই যে অক্ষ বরাবর যদি আমি উপাংশটা বলি যে অক্ষ বরাবর উপাংশের মানটা কত হবে, সেটা হচ্ছে তোমার আর কস 60 ডিগ্রি। এই ভ্যালুটা তোমার কত, এই ভ্যালুটা তোমাকে দেওয়া আছে হচ্ছে 3 একক। এখন আমাদের এক্সট্রা লাগবে কত, যে আর কস 30 ডিগ্রি কত সেটা তোমাকে লাগবে, এটা সমান তোমাকে কত সেটা তোমাকে আসলে বের করতে বলছে। ঠিক আছে, তো এখন যদি আমি হচ্ছে বলি যে এটা তো আসলে হচ্ছে গিয়ে কি আর cos 60 ডিগ্রি বলে হচ্ছে 3, এখান থেকে আসলে আমি আর এর যে ভ্যালুটা এটা কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারি। আর এর ভ্যালুটা কত হবে, তাহলে চলো আমরা একটু দেখি। আর এর ভ্যালুটা হবে তোমার 3/cos 60 ডিগ্রি। তাহলে আর এর ভ্যালুটা হচ্ছে দাঁড়াচ্ছে তোমার 6। তাহলে তুমি যদি এখানে আর cos 30 ডিগ্রি ভ্যালু যেহেতু লাগবে, তাহলে আর এর ভ্যালু যেহেতু তুমি পেয়ে গেছো 6, আর cos 30 ডিগ্রি ভ্যালু তো তুমি জানোই। ঠিক আছে, √3/2। ঠিক আছে, তার মানে ফাইনালি তোমাকে দাঁড়াচ্ছে 3√3। তার মানে এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। মানে এরকমভাবে তুমি নির্ণয় করে ফেলবা। যদি কখনো এরকম একটা উপাংশ দেওয়া থাকে অন্য উপাংশ বের করতে বলে, তাহলে জাস্ট হচ্ছে কি এই কাজটা করে ফেলবা, তাহলে তোমার ইজিলি হয়ে গেল। ওকে, আরও ইজিলিও করা যায়, তো ওইদিকে আপাতত হচ্ছে আর যাওয়ার দরকার নেই। তাহলে চলো আমরা সামনের দিকে যাই। ওকে, তাহলে বলছে কোন তত্ত্বটি সঠিক। ঠিক আছে, মানে এখানে একটা ফিগার দেওয়া আছে, ফিগার থেকে তোমাকে বলছে যে কোন তত্ত্বটি সঠিক। এটা আসলে আমরা উপাংশের মাধ্যমে করতে পারি, তবে আমরা যদি লব্ধি পড়তাম, লব্ধি পড়লে হয়তো আর একটু ইজি হতো। তো সমস্যা নেই, চলো আমরা একটু দেখি ব্যাপারটা, আশা করি হচ্ছে ব্যাপারটা ইজিলি আমরা সলভ করে ফেলতে পারবো। তো এই যে বস্তুর যে ওজন, এটা হচ্ছে নিচ দিয়ে কাজ করতেছে, এদিক বরাবর একটা হচ্ছে গিয়ে কি বল কাজ করতেছে, আর এই দিক দিয়ে হচ্ছে তোমার টান বল কাজ করতেছে। এখন তোমাকে বলছে যে এই টান বলটা আসলে হচ্ছে গিয়ে বা এখানে একটা ইকুয়েশন মানে দাঁড় করাতে হবে আর কি আমাদের। তো চলো আমরা দেখি ব্যাপারটা। আমি যে এই যে টিটা তো আসলে এই দিয়ে কাজ করতেছে, এই সুতা বরাবর। টি এর কিন্তু এখন দুইটা উপাংশ হইতে পারে, একটা উপাংশ আমি এই দিকে চিন্তা করতে পারি, আর একটা উপাংশ এই দিকে চিন্তা করতে পারি। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে, 30 ডিগ্রি হবে। ঠিক আছে, 30 ডিগ্রি। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে হচ্ছে আমাদের ওজন যেটা, যেহেতু এই বস্তুটা এখানে স্থির আছে, তার মানে মিন করতেছে বস্তুর ওজন নিচের দিকে যত, আর এই যে আমাদের উপরের দিকে যে উপাংশ, এই উপাংশটার মানও তত। তাহলে উপরের দিকের উপাংশের মান কত, টি cos 60 ডিগ্রি। ঠিক আছে, টি cos 30 ডিগ্রি, কারণ আমরা তো এটাই হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমি যার সাথে উপাংশ তার সাথে কোণ। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আমাদের টি cos 30 ডিগ্রি হচ্ছে উপরের দিকে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি ডাব্লিউ সমান টি cos 30 ডিগ্রি হবে। তাহলে চলো আমরা দেখি এরকম কোনো অপশন আছে কিনা। হ্যাঁ, আমরা এরকম একটা অপশন পেয়ে গেছি। তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক, যে ডাব্লিউ সমান টি cos 30 ডিগ্রি। ঠিক আছে, তো তোমাকে যদি অন্য আরেকটা অংশ বের করতে বলতো বা হচ্ছে অন্য অপশন দেওয়া থাকতো, তাহলে আমরা এই দিকে যে উপাংশটা, এই উপাংশটা আসলে কত, টি sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি। আর এই ভ্যালুটা হচ্ছে তোমার এইচ এর সমান। দেখো এরকম কোনো মানে ইকুয়েশন নেই, তো আমাদের সেই ক্ষেত্রে যাওয়া লাগতেছে না। টি sin 30 ডিগ্রি ওইটা আর নেই। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে আমরা সঠিক তো একটাই থাকবে এখানে এমসিকিউ যেহেতু। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। তো আমাদের পরবর্তী যে অঙ্কগুলা, ওই আমি কিন্তু এখানে যে কোয়েশ্চেনগুলো সলভ করাচ্ছি জাস্ট হচ্ছে কি প্রতিটা টাইপ কভার করে, যেগুলো আসলে হচ্ছে গিয়ে রিটার্ন কোয়েশ্চেন আসে না, মানে এমসিকিউ কোয়েশ্চেন আসে, আমি এরকম কয়েকটা এমসিকিউ তোমাদের সলভ করাতে চেষ্টা করতেছি। তোমরা নিজেই আরও প্র্যাকটিস করবা আর কি, মানে সব টাইপে আমি কভার করতেছি। ঠিক আছে, তাহলে চলো এখন যদি সরণ রিলেটেড আরও কিছু ম্যাথ করতে চাই, তাহলে এখন যে কনসেপ্টগুলো লাগবে সেগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, মানে সমকোণী ত্রিভুজের জন্য আমরা এটা 19 আমরা পড়ছি, মানে পিথাগোরাসের উপপাদ্য। সমকোণী ত্রিভুজের জন্য এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে তোমার সি স্কোয়ার। এটা আসলে বলার কোনো কিছু নেই, এটা তোমরা একদম টোটালি মুখস্থ করতে করতে অনেক বেশি মুখস্থ করছো। তো বৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে, ধরো আমি যে একটা বৃত্তের ব্যাপার চিন্তা করি, বৃত্তের ব্যাপারে কয়টা কনসেপ্ট আমাদের জানতে হবে। ঠিক আছে, তো বৃত্তের ক্ষেত্রে আমাদের কি জানতে হবে, এই বৃত্তের যে পরিধি, ঠিক আছে, পরিধি হচ্ছে তোমার 2πr, পরিধি সমান হচ্ছে তোমার 2πr। এই কথাটার মানে হচ্ছে এই বৃত্তটা যদি একবার ঘুরে, ঠিক আছে, সে যদি নিজে একবার ঘুরে অথবা আমি এই বৃত্ত বরাবর হেঁটে ঘুরে আসি, একই ব্যাপার। তো আমি পরিধি সমান ডিস্টেন্স অতিক্রম করি। ঠিক আছে, ধরো আমি এই পয়েন্টে ছিলাম, আমি বৃত্তটা চারপাশে ঘুরে আবার এই পয়েন্টে আসলাম, তাহলে মিন করতেছে আমি যে দূরত্বটা অতিক্রম করলাম সেই দূরত্বটা হচ্ছে তোমার 2πr। ঠিক আছে, অথবা এই বৃত্তটা যদি ঘুরে, ধরো বৃত্তাকার চাকা, বাচ্চার একটা চাকা, এই চাকাটা যদি সে নিজে ঘুরে, ঠিক আছে, নিজে যদি ঘুরে, ধরো আমি এরকমভাবে চিন্তা করলাম,
এটা চলো আমি মুছে দিই, যে মাটিতে টাচ করে আছে এই পয়েন্টটা, ঠিক আছে, ধরো মাটিতে টাচ করে আছে এই পয়েন্টটা, ঠিক আছে। এখন এই চাকাটা ঘুরে ধরো সামনে চলে গেছে, ধরো এই পয়েন্টে চলে আসছে, তাহলে এখন মাটিতে টাচ করে আছে যে পয়েন্টটা, মাটিতে টাচ করে কিন্তু ছিল একটা পয়েন্ট, এখন একটা নির্দিষ্ট পাক ঘুরে ধরো মাটিতে টাচ করে আছে অন্য একটা পয়েন্ট, ধরলাম আমরা কোন পয়েন্টটা, এ পয়েন্ট তো আগে মাটিতে টাচ করেছিল, এখন ধরো হচ্ছে এ পয়েন্ট আর মাটিতে টাচ করে নাই, অন্য একটা পয়েন্ট টাচ করে আছে। তাহলে মাটিতে টাচ করে আছে যে পয়েন্টটা, মানে এই সরলরেখিক যে ডিস্টেন্সটা, যে মাটিতে টাচ করা পয়েন্ট আর এই মাটিতে টাচ করা যে পয়েন্ট, এই যে পয়েন্টের দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে তোমার, যে তুমি যত ডিগ্রি কোণে ঘুরলা বাই হচ্ছে তোমার 360 ডিগ্রি মানে 360 ডিগ্রি ইন্টু 2πr। এই ব্যাপারটা কিন্তু আমাদের খুবই হচ্ছে সেন্সিটিভ। আমি যদি একবার ঘুরি মানে হচ্ছে থিটা কত 360 ডিগ্রি, তাহলে 360 কাটাকাটি চলে যাবে। তার মানে একটা বৃত্তাকার চাকা যদি একবার ঘুরে, তাইলে সে যে অংশে মাটিতে টাচ করেছিল আর এখন যেখানে মাটিতে টাচ করে আছে এই ডিস্টেন্সটা হবে জাস্ট 2πr। যদি দুইবার ঘুরে তাহলে 2 × 2πr, ঠিক আছে। যদি তিনবার ঘুরে তাহলে 3 × 3πr, 3 × 2πr। এখন দেখো যদি এরকমভাবে পূর্ণ সংখ্যকবার ঘুরে, ধরো একবার দুইবার তিনবার, তাহলে তো আমাদের কাজগুলো খুবই সিম্পল, ঠিক আছে, মানে জাস্ট হচ্ছে আমি সরণ ইজিলি বের করে ফেলতে পারি। যদি তোমাকে বলে হচ্ছে গিয়ে পূর্ণ পাক ঘুরলো না, ঠিক আছে, মানে তোমাকে বলছে 270 ডিগ্রি কোণে ঘুরছে, তখন কিন্তু আমাদের হচ্ছে কি এই থিটার মানটা 270 বসাবো আর নিচে 360 বসাবো। একবার ঘোরা মানে হচ্ছে 360, এর জন্য আমরা একবার দুইবার তিনবার ঘুরলে জাস্ট আমরা এই অংশটা হচ্ছে সরলরেখী করে ফেলতে পারি, মানে আর কি জাস্ট একটা সংখ্যা বসায় ফেলতে পারি। একবার ঘুরলে 360 কাটাকাটি 1 থাকে, দুইবার ঘুরলে হচ্ছে তোমার 720 আর হচ্ছে 360 কাটাকাটিগুলো হচ্ছে তোমার 2 থাকে, এই আর কি। আর তোমাকে যদি কোণের ভ্যালু বলে যে হচ্ছে 270 ডিগ্রি ঘুরছে বা 350 ডিগ্রি কোণে ঘুরছে, তখন আমরা কি করব, এই থিটার মানটা বসিয়ে তারপরে আমরা এই ভ্যালুটা বের করব। আর এই ডিস্টেন্সটা কিন্তু অবশ্যই ভূমি টু ভূমি, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, গ্রাউন্ড টু গ্রাউন্ড, ঠিক আছে, ভূমি টু ভূমি, এই ব্যাপারটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ভূমি টু ভূমি। ওকে, আর হচ্ছে ত্রিভুজের কজ সূত্র, তাহলে ত্রিভুজের কজ সূত্রটাও আমাদের একটু আইডিয়া থাকা লাগবে। তো আমি একটা ত্রিভুজ যদি অঙ্কন করি, এরকমভাবে একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম, ধরো এটা হচ্ছে ত্রিভুজের তৃতীয় বাহু। আমি যদি এই ত্রিভুজটাকে নাম দিই, ধরো এ বি সি ত্রিভুজ, আর এ যে কোণটা, এই এ কোণের বিপরীত বাহু ধরো হচ্ছে তুমি এ স্মল এ, এটা এ কোণ। বি কোণের যে বিপরীত বাহু এটা হচ্ছে ধরো স্মল বি, আর সি কোণের যে বিপরীত বাহু এই বাহুটাকে ধরো হচ্ছে তুমি স্মল সি। তাহলে আমরা এখান থেকে কজ সূত্রটাকে এরকমভাবে হচ্ছে গিয়ে মাথায় রাখতে পারি, যে আমি ধরো হচ্ছে যদি কজ এ লিখি, ঠিক আছে, ধরো আমি লিখলাম কজ এ, তাহলে এই যে এর সাথে মিল রেখে -a² দেব। তাহলে আর কয়টা বাহু বাকি আছে, ত্রিভুজে যেহেতু 3টা বাহু, তাহলে আমি এ বিয়োগ করে দিলাম স্কোয়ার করে। তাহলে আমাদের অন্য যে দুইটা বাহু বি আর সি, আমরা এই দুইটা এরকমভাবে লিখবো যোগ আকারে b² + c², আর নিচে লিখবো আমরা 2bc, ঠিক আছে। তাহলে দেখো আমাদের হচ্ছে কজ এ কে আমরা এরকমভাবে বলবো -a², আর সামনে হচ্ছে b² + c², নিচে 2bc। যদি আমি কজ বি লিখতাম, তাহলে এই বি এর সাথে মিল রেখে হচ্ছে -b², এখানে লিখতাম আমরা a² + c², আর নিচে হচ্ছে 2ac, মানে এই তিনটা অংশ আমাদের লাগবে। তাহলে চলো আমরা এখন রিলেটেড ম্যাথে চলে যাই, ঠিক আছে। এখন আমরা সরণ ভেক্টর রিলেটেড যে কোনো ম্যাথ করতে পারবো। ওকে, তাহলে দেখো এখানে তোমাকে বলছে কি, একটি গাড়ি 40 ms/s গতিতে চলে প্রথম 15 সেকেন্ড সোজা পূর্ব দিকে। তাহলে চলো আমরা হচ্ছে যেহেতু দিকের ব্যাপার স্যাপার চলে আসছে, আমরা এরকম দিক অঙ্কন করে ফেলি, একসাথে চিত্র অঙ্কন করে ফেলি। অলওয়েজ হচ্ছে আমরা উপরের দিকে থাকি উত্তর, নিচের দিকে সাউথ, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব, ঠিক আছে। এটা যে একদম অ্যাকুরেট হওয়া লাগবে এরকম না, তুমি যদি জাস্ট এটা মাথায় রাখতে পারো যে নর্থটাকে এদিকে দিয়ে দাও, সমস্যা নেই, নর্থ মানে নর্থের উল্টা সাউথ, আর মানে অন্য দিকগুলো এরকমভাবে মানে ঠিক যেন থাকে, মানে হচ্ছে কি আমি নর্থের দিকে তাকালে ডান দিকে কি হয়, ডান দিকে হয় আমাদের হচ্ছে পূর্ব, তার মানে তখন তুমি যদি ভুলক্রমে এটাকে নর্থ দিয়ে দাও, তাহলে এটাকে পূর্ব দিয়ে দিলেও হবে, সমস্যা নেই। ওকে, তাহলে 40 ms/s গতিতে চলে প্রথম 15 সেকেন্ড সোজা পূর্ব দিকে, ঠিক আছে। তাহলে সোজা পূর্ব দিকে গেছে 15 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই দিক বরাবর কিছু একটা ডিস্টেন্স তার হয়েছে, মানে সরণ হয়েছে। তাহলে এদিকে কতটুকু সরণ হয়েছে, তোমার হচ্ছে গিয়ে 40 ms/s বেগে গেছে 15 সেকেন্ড, তাহলে 40 × 15 এতটুকু সরণ হয়েছে। S=BT যে সূত্র আমরা 9 পড়ছি সেটা প্রয়োগ করে পরবর্তী 20 সেকেন্ড সোজা উত্তর দিকে গেল,
আচ্ছা, পরবর্তী 20 সেকেন্ড, এই যে পরবর্তী 20 সেকেন্ড সোজা উত্তর দিকে গেল, ঠিক আছে। 20 সেকেন্ড গেছে, যেহেতু বেগের কথা আর উল্লেখ নেই, তার মানে অবশ্যই হচ্ছে কি আগের যে বেগটা ছিল সেই বেগেই, ঠিক আছে। মানে এখানে সেন্টেন্স থেকেই বোঝা যাচ্ছে যে পরবর্তী 20 সেকেন্ড যে গেছে এটাও সেম বেগেই গেছে। তাহলে আমি যদি বলি এখানে হচ্ছে কি তার স্মরণ কত হয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, তাহলে তার স্মরণটা হবে আমাদের এরকম, এই যে এটা হচ্ছে তার স্মরণ, ঠিক আছে। তো এই স্মরণের মানটা কিন্তু এখন আমরা খুবই সিম্পলি নির্ণয় করে ফেলতে পারবো। এই যে একটু আগে ত্রিভুজের যে পিথাগোরাসের সূত্র থেকে আসলাম সেটা, এই অংশটা আমাদের দাঁড়াচ্ছে 40 ইন্টু 15, মানে এটা হবে আমাদের 600 মিটার, আর এটা হবে তোমার 800 মিটার। তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হবে তোমার √600 স্কোয়ার, 600 স্কোয়ার প্লাস 800 স্কোয়ার, তাহলে 600 স্কোয়ার প্লাস হচ্ছে 800 স্কোয়ার, তাহলে আমরা পাবো √, অ্যান্সার 1000। তাহলে সমান তোমার পাচ্ছ এখানে 1000 মিটার। তার মানে আমরা বুঝতে পারলাম এই যে এরকমভাবে এই বস্তুটা অতিক্রম করার ফলে তোমার মূল বিন্দু থেকে এই যে এখানে সরণটা যে হয়েছে, সরণটা হচ্ছে তোমার 1000 মিটার। তো তোমাকে বলছে গড় বেগ, গড় বেগ কথাটার মানে আসলে কি, গড় বেগ কথাটার মানে হচ্ছে গিয়ে উপরে হচ্ছে তোমার টোটাল সরণ, সামেশন অফ সরণ বা টোটাল সরণ, মোট সরণ, মোট সরণ, আর নিচে হচ্ছে তোমার মোট সময়, মোট সময়। তাহলে দেখো সরণ কত হয়েছে 1000 মিটার, আর তোমার হচ্ছে কি টাইম কতটুকু গেছে 20 সেকেন্ড, আর হচ্ছে গিয়ে কি 15 সেকেন্ড, মানে 35 সেকেন্ড। তাহলে 35 দ্বারা ভাগ করে দাও, তাহলে 1000 ভাগ 35, এগুলো তোমরা পারবা, ঠিক আছে। এটা তুমি 9 টেনই পড়ে আসছো, তারপরে জাস্ট আমি রাখলাম 28.57, ঠিক আছে। তাহলে 28.57 মিটার পার সেকেন্ড হচ্ছে তোমার গড় বেগ, ঠিক আছে। তাহলে এটা গেল প্রথম ম্যাথ, এটা তোমরা এমনিতেই পারতা। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো এখানে বলছে দুটি কণা যথাক্রমে 12 ms ইনভার্সন এবং 20 ms ইনভার্সন বেগে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে কোনো একটি বিন্দুকে অতিক্রম করে, ঠিক আছে। 4 সেকেন্ড পরে এদের মধ্যকার দূরত্ব কত হবে। তাইলে ধরো কোনো একটা পয়েন্টে তার ক্রস করছিল, ধরো এই পয়েন্ট ক্রস করার সময়, যে এই পয়েন্ট ক্রস করার সময় তাদের বেগ ছিল, ধরো একটা যাচ্ছিল এইদিকে, তোমার এটা হচ্ছে ধরো 12 ms ইনভার্সন, আমি এটাকে ধরলাম হচ্ছে 12 ms ইনভার্সন বেগে যাচ্ছিল, আর অন্য যে কোণাটা সেই কোণাটা তার সাথে 120 ডিগ্রি কোণে, তাহলে আমি ধরলাম এই যে এইভাবে যাচ্ছিল আর কি 120 ডিগ্রি কোণে, আর ওইটার বেগ ছিল 20 ms ইনভার্সন, 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে দেখো এখানে ক্রস করার পর, মানে এখানে ক্রস করার সময় তাদের বেগ ছিল এইটা, তার মানে তারা এই বেগেই যাচ্ছিল। তো এইভাবে যাওয়ার মানে ক্রস করার 4 সেকেন্ড পর তাদের মধ্যকার ডিস্টেন্সটা বা হচ্ছে সরণটা তোমাকে বের করতে বলছে। মানে এখানে তোমাকে তাহলে কি বের করতে বলছে, এই যে এই ভ্যালুটা তোমাকে নির্ণয় করতে বলছে অ্যাকচুয়ালি, যে এই অংশটা কত। কারণ 4 সেকেন্ড পরে হচ্ছে গিয়ে সে কিন্তু এখানে আর নেই, সে চলে আসছে এখানে, আর দ্বিতীয় যে বস্তু ও চলে আসছে ধরো এখানে। তাহলে এই যে ডিস্টেন্সটা এইটা তোমাকে কত, এটি তোমাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা চলো দেখি, যেহেতু 4 সেকেন্ড পর তোমাকে বের করতে বলছে, তো আমরা বুঝতে পারলাম এই ভ্যালুটা হবে তোমার 48, কারণ যেহেতু 12 মিটার পার সেকেন্ড বেড়ে গেছিলো আর 4 সেকেন্ড গেছিলো, তাহলে হচ্ছে কি এই অংশটা হবে তোমার 48, আর এই অংশটা হবে তোমার কি 80। তাহলে আমরা যদি এটাকে একটা ত্রিভুজ আকারে এখন চিন্তা করি, ঠিক আছে, একটা ত্রিভুজ, ধরো হচ্ছে কি আমি ABC ত্রিভুজ চিন্তা করতেছি, ABC ত্রিভুজ আকারে চিন্তা করতেছি। তাহলে দেখো এখানে কিন্তু তুমি ত্রিভুজের কস সূত্র প্রয়োগ করতে পারো। একটু আগে যে আমরা কস সূত্রটা শিখে আসলাম, ঠিক আছে, আমরা কিন্তু এখানে ত্রিভুজের কস সূত্র প্রয়োগ করতে পারি। আমরা এটা নির্ণয় করব, ঠিক আছে, এটা আমরা নির্ণয় করব। তার মানে এটা হচ্ছে এ কোণের বিপরীত বাহু, ধরো আমি এখানে এটা নির্ণয় করতে চাচ্ছি, ঠিক আছে, এটা আমি নির্ণয় করতে চাচ্ছি। তাহলে আমি হচ্ছে গিয়ে কোন কোণটা এখানে জানা আছে, এই যে এই কোণটা কিন্তু আমার জানা আছে 120 ডিগ্রি। তাহলে আমি যে কোণ জানা আছে আমি সেই সূত্রটাই প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে আমি এখানে cos A যদি প্রয়োগ করি, ঠিক আছে, তাহলে আমরা এরকমভাবে লিখব যে cos A বলতে এখানে 120 ডিগ্রি আমি একসাথে লিখে ফেলতেছি। cos A মানে cos 120 ডিগ্রি সমান, আমরা বলছিলাম আমি এখানে যে কোণ লিখব তার বিপরীত বাহুটা আমি এখানে স্কোয়ার করে মাইনাস করে দেব। এখানে যে কোণ লিখবো তার সাথে মিল রেখে স্কোয়ার করে মাইনাস, তার মানে অন্য যে বাহুগুলো থাকবে, মানে এখানে 48 আছে আর 80 আছে, এগুলো থাকবে হচ্ছে গিয়ে যোগ আকারে। তাহলে 80 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 48 স্কোয়ার, আর নিচে থাকবে 2 ইন্টু 80 ইন্টু 48, ঠিক আছে। তাহলে দেখো এখানে সব ভ্যালু তোমার জানা আছে, শুধুমাত্র এর মানটা তুমি নির্ণয় করবা। তাহলে cos 120 ডিগ্রি,
cos 120 ডিগ্রি ইন্টু হচ্ছে গিয়ে 2 ইন্টু 80 ইন্টু 48 স্কোয়ারটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে স্কোয়ার সমান তোমার দাঁড়াবে 80 স্কোয়ার প্লাস হচ্ছে 48 স্কোয়ার মাইনাস অ্যান্সার। তাহলে তোমার 12,544 12,544 আমি একসাথে করে ফেললাম, আশা করি তোমরা এটা বুঝতে পারবা। জাস্ট মানে আর গুণন করছি, এটার সাথে এটা গুণন করে জাস্ট হচ্ছে স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসছি আর ওইটা এই পাশে নিয়ে মানে মাইনাস আকারে নিয়ে গেছি, ঠিক আছে। তো এই আর কি ব্যাপার। তো এটাকে যদি আমরা হচ্ছে কি রুট ওভার করি তাহলে আমরা পাবো 112 মিটার। তাহলে সুতরাং এর যে ভ্যালুটা, এই এর ভ্যালুটা হচ্ছে তোমার 112 মিটার। তার মানে এই 112 মিটার অ্যাকচুয়ালি কি মিন করতেছে, 4 সেকেন্ড পরে তাদের মধ্যকার ডিস্টেন্স, 4 সেকেন্ড পর যে এ বস্তু এইদিকে চলে গেছিলো বা প্রথম বস্তু এই এখানে বি পয়েন্টে আসছিল আর দ্বিতীয় বস্তু সি পয়েন্টে আসছিল, তাহলে তাদের মধ্যকার যে ডিস্টেন্সটা হয়েছিল মানে সরণটা যে হয়েছিল সেই সরণটাই হচ্ছে তোমার এখন 120 মিটার আছে। তাহলে দেখো আমাদের কোস সূত্র কিন্তু প্রয়োগ হচ্ছে, আমরা প্রত্যেকটা ব্যাপারে কিন্তু প্রয়োগ করব। তারপরে দেখো পরে কি বলছে, যে একটি বস্তু কণা উত্তর বরাবর 5 মিটার, তারপর পূর্ব বরাবর 12 মিটার এবং অবশেষে উল্লম্ব বরাবর 13 মিটার গেল, তার দূরত্ব ও সরণের মান নির্ণয় করো। তাইলে আমাদের এখানে হচ্ছে 3টা ডিরেকশনেই গেছে, মানে হচ্ছে গিয়ে মশার মতো আর কি। মশা যেরকম ভূমির উপর ডানে বামে যেতে পারে আবার উপরের দিকে উঠতে পারে, এখানে আর কি সেম ঘটনা। তাহলে চলো আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে সে উত্তর বরাবর কত গেছে 5 মিটার, তাহলে উত্তরের দিকের যে ডিস্টেন্সটা সেটা আমরা হচ্ছে গিয়ে নির্ণয় করে ফেলি। এটা হচ্ছে ধরো 5, তারপরে হচ্ছে সে গেছে পূর্ব দিক বরাবর 12 মিটার, ধরো এটা হচ্ছে 12। তো আমি যদি বলি আমরা হচ্ছে গিয়ে পরে যে উল্লম্ব দিক বরাবর গেছে এটা এখন আমরা চিন্তা করতেছি না, আমরা প্রথমে যে কাজটা করতেছি আমি দেখি এই বরাবর তার সরণটা কত হয়েছে, মানে এই বরাবর তার সরণটা কত হয়েছে। তাহলে এই বরাবর তার সরণটা হয়েছে তোমার 13 মিটার। আমরা জাস্ট পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে কিন্তু এটা প্রয়োগ করে ফেলতেছি, যে হচ্ছে গিয়ে 5 আর হচ্ছে যেহেতু এখানে একটা সমকোণী ত্রিভুজ তাহলে এই অংশটা অবশ্যই কত হবে 13 মিটার হবে। তার মানে এই মূল বিন্দু থেকে সে যখন মাটির উপর দিয়ে চলাচল করছে, ঠিক আছে, এই প্রথমে উত্তর দিক বরাবর গেছে তারপর পূর্ব দিক বরাবর গেছে, এখানে তার সরণটা হয়েছে তোমার 13 মিটার। তারপরে সে কি করছে, তারপরে সে হচ্ছে গিয়ে এই যে উল্লম্ব দিক বরাবর গেছে, ঠিক আছে, মানে হচ্ছে ধরো এই বোর্ড থেকে এই যে বাহির দিকে বের হয়ে আসছে। তাহলে এখন আমি যদি এই বাহির দিকের অংশটাকে যে এরকমভাবে চিন্তা করি তাহলে আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের সরণটা বের করতে হবে। তাহলে দেখো এই উল্লম্ব বরাবর যে আসছে এটা কিন্তু এই যে আগের 13 মিটারের সাথে কি হয়েছে 90 ডিগ্রি কোনো মানে উৎপন্ন করছে, ঠিক আছে, আবার কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে আমি যদি চিন্তা করি যে এই পয়েন্ট থেকে সে উল্লম্ব বরাবর 13 মিটার এসে এই পয়েন্টে আসছে, তাহলে আমার এই সরণটা নির্ণয় করতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তার মানে আবার হচ্ছে কি আমার একটা বাহু হচ্ছে তোমার 13 সমকোণী ত্রিভুজেরই কিন্তু একটা বাহু হচ্ছে 13 আর উল্লম্ব বরাবর যে সে আবার আসছে কত 13, তার মানে ওই বাহুটাও কত 13, তার মানে আমার দ্বিতীয় ক্ষেত্রে আবার হচ্ছে পিথাগোরাস হবে, ঠিক আছে। তো দ্বিতীয় ক্ষেত্রে আবার সমকোণী ত্রিভুজের সূত্র প্রয়োগ করে পাই, সমকোণী ত্রিভুজের সূত্র প্রয়োগ করে পাই আমরা হচ্ছে টোটাল যে ডিস্টেন্স মানে সরণ, ডিস্টেন্স না অ্যাকচুয়ালি সরণ, আমরা সরণ নির্ণয় করতেছি। তার সরণ হচ্ছে তোমার √13 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 13 স্কোয়ার, কারণ এই যে উল্লম্ব দিক বরাবর যে আসছে এটাও কিন্তু 13ই ছিল, তার মানে তোমার 213 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 13√2। তুমি এখন এটাকে এরকমভাবেও লিখতে পারো অথবা হচ্ছে তুমি এটাকে মানে দশমিক আকারে নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের সরণটা হচ্ছে এত, যে হচ্ছে তুমি যদি এরকমভাবে, তাহলে একটা ব্যাপার কিন্তু এখানে খুবই সিম্পল, মানে এখন তোমাদের একটা শর্ট ফর্ম আমি এখানে তোমাদের জন্য নিয়ে আসি, যে আমরা তো এটা এরকমভাবে নির্ণয় করলাম যে হচ্ছে গিয়ে প্রথমে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যে ডিস্টেন্সটা ছিল সেখানে পিথাগোরাস প্রয়োগ করে আমি এই ডিস্টেন্সটা নির্ণয় করলাম, মানে সরণ, অলওয়েজ ডিস্টেন্স বলতেছি, এটা সরণ হচ্ছে গিয়ে বলবা, এই সরণটুকু নির্ণয় করলাম। তারপর উল্লম্ব দিকের সরণটুকু আমরা নির্ণয় করলাম। তো এই সরণটা যে আমরা নির্ণয় করছিলাম এটাও কিন্তু অ্যাকচুয়ালি কীভাবে নির্ণয় করছিলাম, ওই 5 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 12 স্কোয়ার দিয়ে নির্ণয় করছিলাম, আর এইটাই আমি ফাইনালি এখানে কিন্তু বসাইছিলাম। তাহলে আমি যদি একসাথে করে ফেলতে চাই যে এই টাইপের মেন যদি কখনো থাকে যে এক্স অক্ষ বরাবরও গেছে ওয়াই অক্ষ বরাবরও গেছে তারপর হচ্ছে জেড অক্ষ বরাবর মানে উল্লম্ব অক্ষ বরাবরও গেছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এক লাইনে যদি আমরা করতে চাই তখন √ওভার আমরা করে দেব একসাথে এক্সের অক্ষ বরাবর যতটুকু গেল আমি ধরলাম এক্স স্কোয়ার করে দেব,
ওয়াই স্কোয়ার করে দেবো, তারপর হচ্ছে জেড স্কোয়ার করে দেবো, ঠিক আছে। মানে এই অংশটা মাথায় রাখবা। যদি তোমাদের কখনো আসে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর গেছে, তখন আমরা আর ভেঙে ভেঙে করবো না। আমি তো এখানে ভেঙে ভেঙে দেখালাম যে এক্স অক্ষ ওয়াই অক্ষ করে আমি একটা পাইছি, ঠিক আছে। এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ করে আমি একটা ভ্যালু পাইছি, এই ভ্যালুটাই কিন্তু আবার আমি এখানে বসাইছি। তো এটা আমি একসাথে যদি করে ফেলতে চাইতাম, তাহলে আমি এই 13-র পরিবর্তে আমি যে অংশটা লিখতাম, তারপরে জেড অক্ষটা আমি হচ্ছে লিখতাম, ঠিক আছে। তো এরকমভাবে তুমি এক লাইনে করে ফেলতে পারো। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। যদি সরণ নির্ণয় করতে বলে, তো আমরা সরণ নির্ণয় করলাম, সরণের মান নির্ণয় করে এটা করে ফেলছি। তো যদি তোমাকে বলা হয় দূরত্ব কিন্তু জাস্ট হচ্ছে গিয়ে যোগফল, তুমি কোন দিকে কতটুকু গেছো এটা ম্যাটার না, আমরা জাস্ট হচ্ছে যোগ করবো। মানে তুমি যদি জাস্ট 100 বরাবর 10 কিলোমিটার গেলা, তারপর আবার ব্যাক করলা, কোনো ম্যাটার না, আমরা দুইটাই যোগ করবো। 10 কিলোমিটার গেছো, 10 কিলোমিটার আসছো, তার মানে হচ্ছে 20 কিলোমিটার হবে। তার মানে আমাদের দূরত্ব যখন নির্ণয় করতে বলবে, তখন জাস্ট হচ্ছে গিয়ে ওই সংখ্যাগুলোর যোগফল। তাহলে দূরত্ব হচ্ছে তোমার 5 প্লাস হচ্ছে তোমার 12 প্লাস হচ্ছে তোমার 13, তার মানে তোমার 30 মিটার, তাই না। তাহলে তোমার দূরত্ব হচ্ছে তোমার 30 মিটার, আর সরণ হচ্ছে গিয়ে 13√2। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তাহলে দেখো, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু প্রায়ই আসে, আর এইগুলো খুবই ইন্টারেস্টিং ম্যাথ, আমরা হচ্ছে খুবই সিম্পলি করতে পারবো। তোমাকে বলছে ফয়সাল দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে গেল। আচ্ছা, 30 ডিগ্রি একটা নির্দিষ্ট ডিস্টেন্স হবে। আচ্ছা, এটা মনে হয় 20 মিটার গেল, এরকম একটা হচ্ছে গিয়ে ভ্যালু থাকবে যে 20 মিটার গেল। ওকে, সমস্যা নেই, তুমি ভ্যালু তুমি নিজের মতো বসিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। আমি তোমাদের মেন থিমটা দেখিয়ে দেবো। ফয়সাল দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে তোমার হচ্ছে গিয়ে 20 মিটার গেল, দক্ষিণ পশ্চিম দিকে 60 ডিগ্রি কোণে 50 মিটার গেল, তারপর পশ্চিম উত্তর দিকে তোমার 60 ডিগ্রি কোণে 70 মিটার গেল। ফয়সাল এখন কোথায় অবস্থান করতেছে? এখন এই টাইপের যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো আমরা অনেক কঠিন করে করি, ঠিক আছে। নর্মালি আমরা অনেক কঠিন করে করি, অনেক সময় আমরা মিলাতেও পারি না, আসলে হচ্ছে গিয়ে সলভ করতে গিয়ে অনেক পেস লাগিয়ে দিই। তো তোমরা ইজিলি কীভাবে ম্যাথটা করো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। এই প্রসিডিউরটা ফলো করলে, মানে এটা অনেকটা লব্ধির মতো আমরা প্রয়োগ করব, কিন্তু লব্ধি যে আমরা প্রয়োগ করতেছি এটা আমরা বুঝবো না, ঠিক আছে, বা আমরা বোঝাতে চেষ্টা করবো না। মানে আমরা নর্মালি স্মরণের ম্যাথেই করব, তবে খুবই সুন্দরভাবে করব। ওকে, তাহলে চলো, শুরুতে ফয়সাল মূল বিন্দুতে ছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে নর্থ সাউথ পশ্চিম পূর্ব, ঠিক আছে। ওকে, তাহলে তোমাকে যখন এই কোণের ভ্যালুটা বলবে, যে দিকটা আগে থাকবে এটা মিন করে কোনটা তার সাথে উৎপন্ন হয়েছে। তাহলে দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে, তার মানে এটা মিন করতেছে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণ, মানে দক্ষিণ দিকের সাথে তোমার 30 ডিগ্রি কোণ। তার মানে আমি যদি বলি সে আসলে কোন দিকে গেছে, তাহলে দক্ষিণ পূর্ব দিকে, তাহলে পূর্ব দিকে এটা, দক্ষিণ দিকে এটা, মানে এই চতুর্ভাগে গেছে, তবে কোণটা মানে 30 ডিগ্রি যে কোণ, এটা হবে তোমার দক্ষিণের সাথে। তাহলে যে এরকম আর কি, এই যে ধরো এরকম 30 ডিগ্রি কোণে গেছে, কতটুকু গেছে, সে গেছে হচ্ছে এখানে 20 মিটার। তাহলে এটা হচ্ছে তোমার ধরো 20 মিটার, তাহলে সে বর্তমানে এখানে আছে। তারপরে আমি এখানে আরেকটা এক্স অক্ষ ওয়াই অক্ষ চিন্তা করে ফেলবো। তুমি এক্স অক্ষ ওয়াই অক্ষ এখানে না চিন্তা করলেও হবে, তুমি ইচ্ছা করলে দ্বিতীয় যে সরণটা এটাকেও তুমি এখানে আঁকতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি যে এখানে টেকনিকটা দেখাবো, আমি আর কি এখানে আঁকলে আর কি তোমাদের ব্যাপারটা আর একটু গোছানো হবে, আর কি বুঝতে সুবিধা হবে। তো তারপর হচ্ছে কি দক্ষিণ পশ্চিম দিকে 60 ডিগ্রি কোণে 50 মিটার গেলো, তাহলে দক্ষিণ পশ্চিম দিকে, তার মানে এটা হচ্ছে তোমার পশ্চিম দিক, এটা হচ্ছে তোমার দক্ষিণ দিক, ঠিক আছে। এখন এই চতুর্ভাগে সে গেছে, কিন্তু কোনটা কার সাথে হবে বলো তো? যেহেতু দক্ষিণ দিকটা আগে আছে, তাহলে এই যে 60 ডিগ্রি যে কোণটা, এটা দক্ষিণের সাথে হবে, ঠিক আছে। তাহলে তোমার 60 ডিগ্রি যে কোণ, এটা দক্ষিণ দিকের সাথে হবে, মানে এই বরাবর আর কি আসছে, ঠিক আছে। এই যে এই কোণটুকু হচ্ছে তোমার 60 ডিগ্রি দক্ষিণের সাথে উৎপন্ন কোণ, আর এখানে যে কোণটা ছিল এটা ছিল তোমার 30 ডিগ্রি দক্ষিণের সাথে উৎপন্ন কোণ। তাহলে এই বরাবর সে আসছে হচ্ছে এখন 50 মিটার। তুমি দেখো এই টাইপের ম্যাথগুলো এরকম প্রসিডিউরে অলওয়েজ তুমি করতে চেষ্টা করবা, খুব ইজি লাগবে। তারপরে আমি এখানে আবার হচ্ছে কি একটা এক্স অক্ষ এঁকে ফেললাম, ঠিক আছে, মানে ওই যে ওইরকম আর কি দিকগুলো এঁকে ফেললাম আর কি। দিকগুলো তো আগেই মানে চিহ্নিত করা আছে কোনটা কোন দিক। তো ফাইনালি সে কি করছে, তারপর পশ্চিম উত্তর দিকে 60 ডিগ্রি কোণে, তার মানে এখন হচ্ছে পশ্চিম উত্তর দিক, মানে এই যে উত্তর, এই যে পশ্চিম, মানে হচ্ছে কি এই যে এই চতুর্ভাগে আর কি গেছে। তবে এখানে উৎপন্ন কোণটা কার সাথে? পশ্চিম দিকের সাথে, ঠিক আছে, পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে। তোমার যে চিত্র যে একদম অ্যাকুরেট হবে এরকম না, চিত্র যেরকমই হোক কোনো ম্যাটার না, সে কতটুকু গেছে 50 মিটার, তাহলে সে বর্তমানে এখানে আছে।
আর ফাইনালি যে কোণটা হয়েছিল যে এই কোণটা ছিল কিন্তু এই যে এই পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ, ঠিক আছে। তার মানে ফাইনালি সে এই অবস্থানে আছে। এখন আমি যদি চিন্তা করি তার ফাইনাল অবস্থানটা কি হবে বা আমি কিভাবে নির্ণয় করব, তাহলে আমি দেখব সে প্রতিবার যে একটু একটু সরণ অতিক্রম করছে, প্রতি সরণে সেই x অক্ষ বরাবর কতটুকু গেছিল, y অক্ষ বরাবর কতটুকু গেছিল, এটা যদি আমি নির্ণয় করে ফেলতে পারি। ধরো হচ্ছে কি এখানে যে সে আসছে সে তো x অক্ষ বরাবর সামথিং কিছুটা গেছে, ধরো 1 2 3 একক গেছে, y অক্ষ বরাবর 1 2 3 4 এরকম 4 একক গেছে। ঠিক একইভাবে তো হচ্ছে এখানে x অক্ষের মানে নেগেটিভ দিয়ে কিছুটা আসছে, y অক্ষের নেগেটিভ দিয়ে কিছুটা আসছে, এখান থেকে আবার যখন হচ্ছে এখানে আসছে মানে উপাংশের মাধ্যমে কিন্তু আমরা এগুলো নির্ণয় করে ফেলতে পারি, ঠিক আছে। তো আমরা মেইনলি এখানে উপাংশের যে কনসেপ্টটা এই কনসেপ্টটা প্রয়োগ করে এই ম্যাথটা করতে চেষ্টা করব। তাহলে চলো আমরা দেখি যে এই যে এখানে হচ্ছে আমার 20 মিটার, ঠিক আছে। আমি যদি বলি x অক্ষ বরাবর সে কতটুকু গেল, আমরা চলো সামেশন অফ x আগে নির্ণয় করে ফেলি। সামেশন অফ x, শুরুতে যখন সে এই দিক বরাবর গেল তখন কিন্তু x অক্ষের পজিটিভ দিকে সে গেছে, কতটুকু গেছে এটা যদি আমি নির্ণয় করতে চাই, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত 60 ডিগ্রি। তার মানে এই যে উপাংশটা এই উপাংশটা কত হবে তোমার 20 sin 30 ডিগ্রি হবে, অথবা তুমি যদি cos দিয়ে নির্ণয় করো তাহলে cos 60 ডিগ্রি, কারণ এই কোণটা তুমি যদি নির্ণয় করে ফেলো যে এটা 60 ডিগ্রি তাহলে cos 60, তুমি যাও এই মাথায় রাখো, কোনো সমস্যা নেই। তো আমরা উপাংশের মাধ্যমে করব, আমি সাইন দিয়েই করি, ঠিক আছে। তাহলে দেখো প্রথম যখন সে এই যে এই বরাবর 20 গেছে, তো আমি চিন্তা করতেছি x অক্ষ বরাবর সে কতটুকু গেল, এটা আমি কিভাবে নির্ণয় করবো, এই যে x অক্ষ বরাবর লম্ব টানবো, টেনে আমি দেখবো এইদিকে উপাংশটা কত, তাহলে আমি সামেশন অফ x এখন আমরা চলো এক লাইনে করে ফেলবো, এখন আমি আর বারবার বলবো না। তাহলে হচ্ছে তোমার 20 sin 30 ডিগ্রি, তাহলে প্রথমবার যে গেছিল সে এই ক্ষেত্রে হচ্ছে তার x অক্ষ বরাবর এতটুকু যাওয়া হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে যখন সে এইখান থেকে এই পয়েন্টে আসলো তখন কিন্তু x অক্ষের নেগেটিভ দিক বরাবর সে আসছে, কোন দিক বরাবর আসছে নেগেটিভ, মানে দেখো x অক্ষ বরাবর কিন্তু সে ব্যাক করছে, তাইলে কতটুকু ব্যাক করছে আমি এটা নির্ণয় করতে পারবো উপাংশের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি সে নেগেটিভ দিকে আসছে 50, যে এতটুকু নেগেটিভ দিকে আর কি আসছে উপাংশের মাধ্যমে বললে, তাহলে 50 sin 60 ডিগ্রি নেগেটিভ দিকে আসছে, এই জন্য আমরা হচ্ছে মাইনাস দিব, মাইনাস দিয়ে 50 sin 60 ডিগ্রি। তারপরে ফাইনালি যদি আমি চিন্তা করি সে যখন এই যে এখান থেকে আবার এখানে আসলো তখনও কিন্তু x অক্ষের নেগেটিভ দিকে আসছে, তখনও কিন্তু x অক্ষের কোন দিকে আসছে নেগেটিভ দিকে আসছে, কতটুকু আসছে এই ভ্যালুটা ছিল তোমার 50, এটা কি ছিল, তারপর উত্তর দিকে হ্যাঁ এটা 70, লাস্ট এটা তোমার 70, ওকে 70, তাহলে লাস্ট টাইমে সে এই দিকে আসছে 70 cos 60, দেখো এখন কিন্তু সরাসরি কোনটা এই যে এই দিকেই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে সে লাস্ট টাইম যখন 70 মিটার এই দিকে গেছিলো তখন x অক্ষের নেগেটিভ দিকে তার যাওয়া হয়েছিল 70 cos 60, তাহলে 70 cos 60 ডিগ্রি। তাহলে আমি যদি বলি তাহলে ফাইনালি তার x অক্ষ বরাবর টোটাল যাওয়া হয়েছে কত, মানে টোটাল হচ্ছে গিয়ে যে x অক্ষ বরাবর সরণটা এই সরণটা কত সেটা যদি আমি হচ্ছে নির্ণয় করতে চাই, তাহলে চলো আমরা দেখি সেটা কত হয়। তাহলে 20 sin 30 ডিগ্রি মাইনাস 50 sin 60 ডিগ্রি মাইনাস 70 cos 60 ডিগ্রি, তাহলে ফাইনালি তোমার হচ্ছে গিয়ে 25, বা এটাকে আমরা দশমিকে যদি নিয়ে যাই তাহলে হচ্ছে গিয়ে -68.30, তার মানে হচ্ছে গিয়ে সে মূল বিন্দু থেকে এই যে তার সরণটা হয়েছে এর ফলে এই যে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এই পয়েন্টের যে x এর মানটা এই x এর মানটা তোমার দাঁড়াচ্ছে -68 সামথিং ধরো 30। এখন আমরা দেখবো সে y অক্ষ বরাবর তাহলে টোটাল কত গেছিল, মানে এখানে একটু হয়তো সময় লাগতে পারে কিন্তু ভুল হওয়ার চান্স একদম জিরো, মানে এখানে তোমার একদমই ভুল হবে না। তাহলে চলো আমরা দেখি y অক্ষ বরাবর সে টোটাল কত রয়ে গেল, মানে সামেশন অফ y আমরা অ্যাকচুয়ালি করবো এখন। তাহলে সামেশন অফ y যেটা সামেশন অফ y, দেখো প্রথমে সে যখন এইদিকে আসছিল, ঠিক আছে, তখন হচ্ছে এখন কিন্তু এই যে আগের যে ভ্যালুগুলা মানে এখন y এর ভ্যালুটা নির্ণয় করা তোমার জন্য খুবই সিম্পল হবে, ঠিক আছে। জাস্ট হচ্ছে ডিরেকশনটা দেখবা, দেখি এখানে আগে যেটা সাইন ছিল এখানে cos বসায় দিবা, তাহলে মানে সব কিছু সেম টু সেম হয়ে যাবে, cos যেখানে ছিল সেখানে সাইন বসায় দিবা। তো তারপরে আমি হচ্ছে করে করে দেখাচ্ছি। তাহলে দেখো আমি যদি হচ্ছে শুরুতে বলি, শুরুতে কিন্তু এখানে নেগেটিভ দিকে সে গেছিল, কতটুকু গেছিল সে আসছিল এখানে, তো y অক্ষ বরাবর আসা হয়েছিল এতটুকু, মানে এটা হচ্ছে তার উপাংশ। তাহলে হচ্ছে তোমার 20 cos 30 ডিগ্রি 20 cos 30 ডিগ্রি, তাহলে দেখো ওই যে আগে ছিল sin 30 এখন হচ্ছে cos 30, জাস্ট হচ্ছে এতটুকুই পার্থক্য।
সে যখন আমার এখানে আসছে তখন কিন্তু আবার হচ্ছে গিয়ে কি অয়ক্ষের নেগেটিভ দিকে গেছে, মানে হচ্ছে নিচে দিয়ে গেছে, মানে কতটুকু গেছে, এতটুকু গেছে, এই যে এতটুকু অংশ। তাহলে আমি যদি বলি কতটুকু গেল, তাহলে হচ্ছে 50 cos 60, আবার মাইনাস, শুরুটা কিন্তু মাইনাস, এই যে এটা মাইনাস, নেগেটিভ দিকে যেহেতু গেছিলো, পরে আবার হচ্ছে মাইনাস, তো কতটুকু গেছিলো 50 cos 60 ডিগ্রি। আর ফাইনালি যদি আমি দেখি, ফাইনালি কিন্তু সে হচ্ছে গিয়ে অয়ক্ষের পজিটিভ দিয়ে গেছে, কারণ সে যখন এই যে দিক বরাবর গেল তার কিন্তু অয়ক্ষ বরাবর এইদিকে যাওয়া হয়েছে, মানে অয়ক্ষের পজিটিভ দিক বরাবর গেছে, মানে হচ্ছে আগে যে নেগেটিভ দিক বরাবর গেছিলো এখন কিন্তু তার ডিরেকশনটা চেঞ্জ করছে। তাহলে আমি যদি বলি এখন এইটা কি হবে, তাহলে এটা অবশ্যই আমি প্লাস দিয়ে লিখবো, প্লাস কতটুকু গেছিলো 70 মিটার গেছিলো, 70, তাহলে এদিকের উপাংশটা কত হবে, যেহেতু এটা তোমার হচ্ছে গিয়ে কোণ, তাহলে এই কোণটা যেহেতু তার সাথে উৎপন্ন কোণ না, তাহলে আমি যদি ওই যে লম্বাংশের সূত্র প্রয়োগ করি, তাহলে এখানে আমি sin 60 বসিয়ে দিতে পারবো। ঠিক আছে, দেখো এখানে cos 60 ছিল, আমরা জাস্ট হচ্ছে sin 60 বসাই দেবো, তাহলে sin 60 ডিগ্রি। তাহলে আমি যদি দেখি যে সে এই সরণের ফলে মানে সামেশন অফ ওয়াই কত হয়েছে, মানে টোটাল হচ্ছে কি অয়ক্ষ বরাবর সে কতটুকু গেল, বা অয়ক্ষ বরাবর তার অবস্থানটা কোন দিকে কত। ঠিক আছে, তাহলে হচ্ছে কি -20 cos 30 ডিগ্রি, তারপর হচ্ছে -50 cos 60, 50 cos 60 ডিগ্রি, তারপরে প্লাস হচ্ছে গিয়ে 70 sin 60, তাহলে হচ্ছে তোমার ফাইনাল দাঁড়াচ্ছে 18.3। তাহলে সামেশন অফ ওয়াই সমান তোমার দাঁড়াচ্ছে 18.3 একক। তাহলে আমরা বলতে পারি এই যে এই পয়েন্টটা হচ্ছে পজিটিভ 18.3। তার মানে ফাইনালি আমি যদি বলি পয়েন্টটা আমি আবার সুন্দর করে লিখি, -68.3 আর কমা হচ্ছে গিয়ে 18.3। তাহলে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি আসলে কি দ্বিতীয় চতুর্ভাগে থাকবে, তাই না? তো আমি আগেই বলছিলাম যে তোমার চিত্র যে একদম অ্যাকুরেট হওয়া লাগবে এরকম কোনো কথা না, আমি তাইলে হচ্ছে কি পয়েন্টটাকে ধরো একটু বর্ধিত করে ফেলাম, ধরো এই পয়েন্টে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে তার শুরুতে ছিল এখানে আর ফাইনালি আসছে এখানে, তাহলে আমি বলতে পারি বর্তমানে তার অবস্থান কোন দিকে, তাহলে বর্তমানে তার অবস্থান হচ্ছে কি বলতে পারি যে দ্বিতীয় চতুর্ভাগে, আর হচ্ছে কি তার পয়েন্টটা -68.3, 18.3। তো তোমাকে যদি বলা হয় সরণ কত হয়েছে, তাহলে সরণটা অ্যাকচুয়ালি কত হবে, 2 বিন্দু দূরত্ব। ঠিক আছে, 9 তোমরা পড়ে আসছো, এই পয়েন্ট হচ্ছে তোমার 0,0, আর এই পয়েন্ট হচ্ছে তোমার কি 68,3, 18.3। এটাও তুমি চিন্তা করতে পারো, অথবা তুমি এরকমভাবেও লিখতে পারো যে সরণটা আমরা এইভাবে নির্ণয় করতে পারি যে এই যে -68.3, এটা অ্যাকচুয়ালি আসলে কি x অক্ষ বরাবর না, তাহলে এটা হচ্ছে তোমার 68.3, আর এটা হচ্ছে কি y অক্ষ বরাবর, মানে এটা হচ্ছে কি y মানে 18। তার মানে তুমি দেখো এখানে কিন্তু সমকোণী ত্রিভুজের সূত্র প্রয়োগ করেও মানটা নির্ণয় করতে পারো, যে এটা তোমার নির্ণয় করতে হবে। তাহলে হচ্ছে তোমার 68 স্কোয়ার মানে 68.3 স্কোয়ার প্লাস হচ্ছে 18.3 স্কোয়ার রুট ওভার করে দিলে তোমার কিন্তু কাজ শেষ। মানে এরকমভাবে নির্ণয় করতে পারো তোমার সরণের মানটুকু। তোমাকে যদি একইভাবে ডিরেকশন নির্ণয় করতে বলা হয়, যে ডিরেকশন মানে কত, যেহেতু সরণ নির্ণয় করতে বলবে, তো সরণ কিন্তু ভেক্টর রাশি, তাহলে তার মানের পাশাপাশি দিকও নির্ণয় করতে হবে। তাহলে দিকটা আমরা কীভাবে নির্ণয় করবো, ধরো এটাকে যদি আমি কোণ ধরি থিটা, তাই এটা থিটা ধরলে আমরা টেন থিটা প্রয়োগ করতে পারি। তাহলে টেন থিটার সমান হচ্ছে তোমার লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে তোমার 18.3 আর ভূমি হচ্ছে তোমার 68.3। এখানে কিন্তু আমরা আর মাইনাসটা বসাবো না, আমরা জাস্ট এই কোণটুকু নির্ণয় করতে চাইছি, এই কোণটুকু। তাহলে এই কোণটুকু নির্ণয় করার পর কিন্তু আমরা বলতে পারবো যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তার উৎপন্ন কোণ কত। ঠিক আছে, ধরো এই কোণটুকু আমি নির্ণয় করলাম, টেন ইনভার্স 18.3 ভাগ হচ্ছে 68.3, তাহলে তোমার কোণের মান হচ্ছে তোমার 15 ডিগ্রি। তাহলে তুমি এই কথাটাকে এরকমভাবে বলতে পারো যে এক্স অক্ষের নেগেটিভ দিকের সাথে তোমার হচ্ছে 15 ডিগ্রি কোণে তার সরণটা হয়েছে এত, মানে সরণ যেটা আমি বলছি যেভাবে নির্ণয় করবা। অথবা তুমি এটাও বলতে পারো যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তাহলে কোণ কত হবে, টোটাল এই কোণটা যেহেতু 180, তাহলে 180 থেকে 15 বাদ দিলেই তুমি হচ্ছে এটা পেয়ে যাবা, মানে 165 ডিগ্রি। ঠিক আছে, তো যাই হোক এরকমভাবে এই টাইপের ম্যাথগুলো করতে পারবো, মানে এই টাইপের ম্যাথ আরও উপায় করা যায়, তবে এটা সব থেকে ইজি মেথড আর কি, মানে সব থেকে গোছানো মেথড আমি মানে আমার কাছে আর কি মনে হয়। আশা করি তুমি হচ্ছে কি এই মেথডটা ইচ্ছা করলে প্রয়োগ করতে পারো। সামেশন অফ এক্স নির্ণয় করবো উপাংশের মাধ্যমে, সামেশন অফ ওয়াই নির্ণয় করবা। তাহলে এই টাইপের একটা ম্যাথ আছে, এটা তোমরা হচ্ছে নিজেরা করে ফেলবা, সেম টু সেম ম্যাথ। তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ওকে, তাহলে চলো পরবর্তী অংশে আমরা চলে যাই। এখন হচ্ছে কি এরকম টাইপের ম্যাথ কিন্তু প্রায় এসে থাকে, তোমাকে বলছে যে এ আধা পাক ঘুরছে। ঠিক আছে, এখানে একটা চাকা আর কি, এই যে এ পয়েন্ট ছিল এখানে, তো এই চাকাটা আধা পাক ঘুরছে আর কি,
আধা পাক ঘোরা মানে কি, কত ডিগ্রি কোণ ঘোরা বলো? আধা পাক মানে হচ্ছে তোমার পুরা ঘুরে নাই, মানে হাফ অংশ ঘুরছে, মানে হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এত ডিগ্রি কোণ ঘুরছে। তো তোমাকে বলছে আর ইকুয়াল 50 সেন্টিমিটার, এ বিন্দু সরণ কত? ঠিক আছে, এ বিন্দু সরণ কত সেটা তোমাকে বের করতে বলছে। মানে শুরুতে এ পয়েন্টটা ছিল এখানে, তো আমাদের আধা পাক ঘোরার পরে এ পয়েন্টটা চলে গেছে এখানে, তার মানে অবশ্যই এখানে একটা সরণ হয়েছে। এই যে এই সরণটা কোনটা, এই যে এই সরণটুকু হয়েছে। তো আমাদের এটা নির্ণয় করতে বলছে। তো আমি এটা নির্ণয় করার জন্য আমার কী কী লাগবে, আমার হচ্ছে এখানে ভূমিটা লাগবে। ঠিক আছে, এটা নির্ণয় করার জন্য আমাদের দুইটা এলিমেন্ট লাগবে। সমকোণী ত্রিভুজের সূত্র প্রয়োগ করতে চাইলে আমাদের ভূমিটা লাগবে, আর হচ্ছে আমাদের এই যে লম্বটা লাগবে। ঠিক আছে, আমাদের এই ব্যাপারটা লাগবে। তাহলে একটু আগেই কিন্তু আমরা বলছিলাম এরকম চাকার জন্য, চাকার যে অংশটা ভূমিতে টাচ করে থাকে একটা নির্দিষ্ট পাক ঘোরার পরে আবার ভূমিতে যে অংশটা টাচ করে থাকে, ঠিক আছে, এই দুইটার যে দূরত্বটা, ঠিক আছে, মানে এই যে এই সরণটাকে কিন্তু আমরা নির্ণয় করতে পারি কিভাবে? এই যে এটা কিন্তু আমি ধরো এটা বি পয়েন্ট বললাম, ধরো বি পয়েন্টে চলে গেছে, তাহলে এ বি যে অংশটা, এই বি অংশটাকে আমরা এরকমভাবে নির্ণয় করতে পারি থিটা বাই 360 ডিগ্রি 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর। ঠিক আছে, মানে এই মেথডটা হলো, এই মেথডটা প্রয়োগ করবা। যদি আমরা এটা বুঝতে পারতেছি যে আধা পাক ঘুরছে মানে কি 2 পাই আর অর্ধেক ডিস্টেন্স অতিক্রম করছে, কারণ একবার ঘোরা মানে হচ্ছে 2 পাই আর ডিস্টেন্স অতিক্রম করা। তাহলে 2 পাই আর এর অর্ধেক যেহেতু আধা পাক ঘুরছে, তার মানে 2 দ্বারা ভাগ করলে কিন্তু পাই আর হয়ে যেত। তো ফাইনালি কিন্তু আমরা এটাই পাবো, আধা পাক ঘুরছে মানে 180 ডিগ্রি। তাহলে আমরা উপরে বসাই দেবো 180 ডিগ্রি বা হচ্ছে তোমার 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর। তো ফাইনালি আমরা পাবো পাই আর। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে এই এ থেকে বি পর্যন্ত মানে ভূমি টু ভূমি যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার পাই আর বি থেকে আবার এই পর্যন্ত, ঠিক আছে, এইটুকু যে ডিস্টেন্স এটা হচ্ছে 2r, কারণ এটা তো তোমার কি জাস্ট বৃত্তের ব্যাস, মানে এখানে যে চাকাটা এই চাকার ব্যাস 2r। তার মানে 2r সমান আসলে কত হবে এখানে তোমার হচ্ছে গিয়ে 100 সেন্টিমিটার, কারণ যেহেতু r ছিল 50 সেন্টিমিটার। তাহলে এখন আমি যদি জাস্ট হচ্ছে গিয়ে এই এ থেকে যে ডিস্টেন্স, মানে আমি এখানে যদি অন্য একটা পয়েন্ট দিই, ধরো সি পয়েন্ট দিলাম, ঠিক আছে, এত জাস্ট চাকায় ধরো এ লিখা ছিল আর কি। তাহলে আমি যদি এই ডিস্টেন্সটুকু বা সরণটুকু বের করতে চাই, সরণ, তাহলে এই সরণটুকু তোমার জাস্ট এখন পিথাগোরাসের উপপাদ্য রুট ওভার পাই আর স্কোয়ার প্লাস 100 স্কোয়ার। এখানে আমাদের কিন্তু আর একক চেঞ্জ করার দরকার নেই, যেহেতু হচ্ছে গিয়ে সেন্টিমিটার, এটাও কিন্তু পায়ের ভ্যালু যদি বসাই আর এই ভ্যালু যদি বসাই সেন্টিমিটার স্কোয়ার ইউনিটে আসবে। তো ফাইনালি আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা আসলে সেন্টিমিটার ইউনিটেই আসবে। তো আমাদের এখানে কষ্ট করে মিটারে যাওয়ার দরকার নেই। তাহলে পায়ের ভ্যালু হচ্ছে তোমার 3.14 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে তোমার 50 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 100 স্কোয়ার। তাহলে রুট ওভার অ্যান্সার, তাহলে 186.14, তাহলে 186.14 সেন্টিমিটার। হ্যাঁ, এটা হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে আশা করি এই টাইপের যে ব্যাপারগুলো এই ম্যাথগুলো করতে পারবা। এখন এই ম্যাথটা কিন্তু খুবই সিম্পল ছিল, যে জাস্ট আধা পাক ঘুরছে বা একবার ঘুরছে অথবা দুইবার ঘুরছে বা তিনবার ঘুরছে, এরকম যদি পূর্ণ সংখ্যা থাকে বা হচ্ছে গিয়ে যে মানে 1.5, 2.5, 3.5 এরকম থাকে, তাহলে কিন্তু খুবই সিম্পল হয়। কারণ আমাদের এই যে এই পয়েন্টটা কিন্তু তখন ভূমি বরাবরই থাকে, তখন আমাদের এই ভূমিটা নির্ণয় করি আর এই উচ্চতাটা নির্ণয় করি, করার পরেই কিন্তু ম্যাথটা হয়ে যায়। তো এই টাইপেরই ধরো আমি যদি আরেকটা ম্যাথ তোমাদের বলি, তো সেই ম্যাথটা আমরা কীভাবে করবো সেটা চলো একটু দেখি। তোমাকে বলছে চাকাটি 630 ডিগ্রি কোণে ঘুরলে সরণ কত হতো। এটা কিন্তু এখন আগের মতো আধা পাক বা 1-2 পাক না, বা কত পাক এটা আমরা এখনো জানি না, এটা আমরা আসলে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা করার জন্য আমরা যে টেকনিকটা ফলো করবো বা হচ্ছে যেরকমভাবে অ্যাকচুয়ালি আমাদের করতে হবে, চলো সেটা আমরা একটু দেখে ফেলি। এটা মুছে ফেলি, এটা আগের কোয়েশ্চেনের ইনফরমেশন দেওয়া। সরি, আরেকটা ব্যাপারে মিস হয়েছে, ওই অংশে কিন্তু আমাদের যেহেতু সরণ নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের দিকও নির্ণয় করতে হবে। এই যে এখানে কোণের যে ভ্যালুটা, এই ভ্যালুটাও কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে এই ভ্যালুটা নির্ণয় করতে পারবো tan থিটা দিয়ে। এখানে নির্ণয় করি, tan থিটা সমান হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে কত, লম্ব ছিল 100 সেন্টিমিটার আর ভূমি ছিল পাই আর, মানে 3.14 ইন্টু 50। তো এখান থেকে তুমি হচ্ছে গিয়ে থিটার মান নির্ণয় করে ফেলতে পারবা। tan ইনভার্স 100/3.14 ইন্টু 50, এটা তুমি ইজিলি পারবা 32.5 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আশা করি এটা আসলে
ক্লিয়ার হয়েছে? এখন চলো আমরা এই ম্যাথটা করি। এই ম্যাথটা করলে এই রিলেটেড যত ম্যাথ আছে সব আমরা ইজিলি পারবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে গিয়ে বলছে তোমার 630 ডিগ্রি কোণে ঘুরছে। তো 630 ডিগ্রি কোণে ঘোরা মানে কি, যে আমি যদি বলি এটা হচ্ছে একবার টোটালি ঘুরছে, কারণ একবার ঘোরা মানে তোমার 360 ডিগ্রি ঘোরা। আমরা এটা দেখবো যে হচ্ছে গিয়ে ব্যাপারটাকে আমি তোমাদের একটু ইজি করে এক্সপ্লেন করি। ধরো এখানে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা এখানে যাওয়া মানে হচ্ছে তোমার কি 90 ডিগ্রি কোণ, এখানে যাওয়া হচ্ছে তোমার কি 180 ডিগ্রি কোণ, এখানে যাওয়া মানে তোমার হচ্ছে 270 ডিগ্রি কোণ, আবার এখানে আসা মানে হচ্ছে তোমার কি 360 ডিগ্রি কোণ, ঠিক আছে? মানে এরকমভাবে আমরা 4টা ভাগে ভাগ করে ফেলতে পারি। এখানে আসা মানে 90, এখানে 180 আরও 90, এখানে আরও 90, মানে এরকম প্রতি 4 ভাগে 90 90 করে। তাহলে আমরা চলো দেখি 630কে আমরা 90 দিয়ে ভাগ করলে কত হয়। 630 ভাগ হচ্ছে তোমার 90, তাহলে 7, মানে এখানে হচ্ছে তোমার মানে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ 7টা অতিক্রম করছে। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কয়টা অতিক্রম করছে? 7টা অতিক্রম করছে। তার মানে হচ্ছে কি 4বার অতিক্রম করলে কিন্তু এখানে আসে। 4বার অতিক্রম করা, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ 4টা অতিক্রম করা মানে সে আগের অবস্থায় ফেরত আসা। তার মানে একবার টোটালি ঘুরছে, ঠিক আছে? একবার টোটালি ঘুরছে। তো তারপরে হচ্ছে দ্বিতীয়তে আবার এখানে মানে একবার ঘুরে এখানে আসছে 5 বার, এখানে আসছে 6 বার, এখানে আসছে 7 বার। তার মানে মিন করতেছে এই পয়েন্টটা যে এখানে ছিল বর্তমানে এই পয়েন্ট আছে এখানে, আর এখানে আসার পিছনে সে একবার টোটালি কিন্তু ঘুরছে, একবার কিন্তু টোটালি ঘুরছে, ঘুরে আবার এখানে আসছে এই পয়েন্টটা, আবার এখানে আসছে, তারপরে এখানে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে এখন এই পয়েন্ট। এটা মুছে দাও, এই পয়েন্টটা কিন্তু আর এখানে না। তাহলে আমাদের এর সরণটা নির্ণয় করতে বলছে। তাহলে এর সরণটা এখন কত হবে অ্যাকচুয়ালি, আমি নতুন করে আঁকি, এটা আগেরটা বল। ওকে, এই সরণটা এখন আমাদের নির্ণয় করতে হবে। এই পয়েন্টটা শুরুতে ছিল কোথায়? এই পয়েন্টটা তোমার শুরুতে ছিল এখানে, আর ফাইনালি চলে আসছে এখানে। তাহলে এই সরণটুকু এখন আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই সরণটুকু যদি এখন আমরা নির্ণয় করি, তাহলে দেখো বৃত্তের সেন্টার কিন্তু এইটা ছিল, বৃত্তের সেন্টার ছিল এটা। তো আমরা যদি বলি যে ভূমি বরাবর ডিস্টেন্স, চাকাটা এখানে ভূমিতে টাচ করে আছে, এখন চাকাটা ভূমিতে টাচ করে আছে এখানে, তো ভূমি থেকে ভূমি পর্যন্ত ডিস্টেন্সটা কিন্তু আমাদের ছিল ওই যে ওই সূত্র। চলো আমরা দেখি সূত্রটা একটু আবার একটু মনে করতে চেষ্টা করি। এটা কিন্তু ভূমি টু ভূমি ডিস্টেন্স। তাহলে এটাকে আমি এ নাম দিই, এটাকে আমি বি নাম দিই। তাহলে আমি যদি বলি এ বি যে ডিস্টেন্সটা, এ বি ডিস্টেন্সটা কিন্তু তোমার θ/360 ইন্টু 2πr। তাহলে থিটা হচ্ছে তোমার কত ডিগ্রি? 630 ডিগ্রি। 630 বাই তোমার 360। এখানে তো তোমার বোঝার দরকার নেই যে কতবার ঘুরছে, কতবার ঘুরছে এটা জাস্ট বোঝার জন্য এই যে এখানে আমরা চলে যাব জাস্ট, মানে হচ্ছে কি ওই প্রতি 4-এর পর, ঠিক আছে? 360 ডিগ্রির পরে মানে হচ্ছে যে অংশটা ভগ্নাংশ থাকবে, ধর হচ্ছে আমরা যে এরকমভাবে বলি যে হচ্ছে কি টোটাল যে 7বার ঘুরছিল, 4-এর পরে আরও 3টা ছিল, যদি 4-এর পর 3 অবশিষ্ট থাকে এখানে, 2 অবশিষ্ট থাকলে এখানে, 1 অবশিষ্ট থাকলে এখানে, আর 2 অবশিষ্ট না থাকে তাহলে এখানে। তো আমরা এটা বুঝতে পারছি যে টোটাল 7 পাক ঘুরছিল, মানে এরকম 90 ডিগ্রি 7টা ছিল, তো 4বার ঘুরে এখানে আসছিল, তারপর হচ্ছে গিয়ে 1বার 2বার 3বার, মানে এখানে পয়েন্টটা আছে। এখন আমাদের হচ্ছে গিয়ে যদি এই সরণটুকু নির্ণয় করতে চাই, তাহলে আমাদের আগে দেখতে হবে যে এই চাকাটা ভূমি থেকে ভূমি পর্যন্ত, মানে এখানে যে মাটিতে টাচ করে আসছিল এই অংশ, আর এখানে যে মাটিতে টাচ করে আছে এই অংশের মধ্যকার ডিস্টেন্সটা কত। তাহলে এই ডিস্টেন্সটাই হচ্ছে আমাদের ওই যেটা সূত্র আমরা লিখলাম, ইন্টু 2 ইন্টু 3.14 ইন্টু আর মানে 50। তো 630 ভাগ হচ্ছে গিয়ে 360 গুণন 2 ইন্টু 3.14 ইন্টু 50। তাহলে এখানে তুমি টোটাল পাচ্ছ 549.5 সেন্টিমিটার। তার মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার 549.5। এখন আমাদের যদি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে চাই, তাহলে কিন্তু আমাদের এতটুকু হলে হচ্ছে না, শুধুমাত্র আমাদের কিন্তু আরেকটু সামনে যাওয়া লাগবে, মানে এই পর্যন্ত কিন্তু যাওয়া লাগবে, আর এই যে এটাকে এই পর্যন্ত আনা লাগবে, তাই না ব্যাপারটা? তাহলে তো আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারবো যে এটাও আমাদের লাগবে আর এটা লাগবে, ঠিক আছে? তাহলে ওই যে উপরের দিকে যে অংশটা, এটা কিন্তু তোমার জাস্ট আর মানে হচ্ছে তোমার 50 সেন্টিমিটার। এখন আমাদের এক্সট্রা করে যে এতটুকু কিন্তু আবার নির্ণয় করতে হবে, ঠিক আছে? আমরা জাস্ট হচ্ছে গিয়ে এই সূত্রের মাধ্যমে ভূমি টু ভূমি নির্ণয় করতে পারি, মানে আগে যতটুকু যেখানে মাটিতে টাচ করে আসছিল আর চাকাটা এখন যেখানে মাটিতে টাচ করে আছে, এতটুকু হচ্ছে আমাদের এই সূত্রের কাজ, ঠিক আছে? তাহলে আমাদের এই অংশটুকু কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে? এই অংশটুকু আরও হচ্ছে গিয়ে 50 সেন্টিমিটার। তাহলে মানে আমি যদি বলি
যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এটাকে ধরো হচ্ছে আমি বি ড্যাশ নাম দিলাম, ঠিক আছে। তাহলে এ থেকে বি ড্যাশ পর্যন্ত যে ডিস্টেন্সটা এ বি ড্যাশ, ঠিক আছে। তাহলে সুতরাং এ বি ড্যাশ হচ্ছে তোমার কত, তোমার এ বি প্লাস বি বি ড্যাশ। তার মানে হচ্ছে গিয়ে আগে আমরা এবি নির্ণয় করছিলাম এখানে তো 549.5 সেন্টিমিটার, আর এখানে বি বি ড্যাশ হচ্ছে গিয়ে আরও 50, তার মানে তোমার দাঁড়াচ্ছে 599.5 সেন্টিমিটার। আর এটা তো তুমি বুঝতে পারছো যে হচ্ছে গিয়ে, আচ্ছা এটাকে এ ড্যাশ নাম দিই, হ্যাঁ। তাহলে এতটুকু হচ্ছে গিয়ে আরও 50 সেন্টিমিটার। তার মানে এখন তুমি এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারো, যে এখন এটা বলবা হচ্ছে কি 599 মানে 600, আর এটা হচ্ছে তোমার 50। তাহলে এই যে এই সরণটুকু এখন তোমার নির্ণয় করতে হবে। তার মানে তুমি দেখো যে আমরা যদি 1 পাক 2 পাক 3 পাক ঘুরে, তো সেই ক্ষেত্রে আমাদের ম্যাথটা করা ইজি হয়। কিন্তু যদি এরকমভাবে হচ্ছে গিয়ে অন্যান্য কোনো মানে ভ্যালু থাকে, ধরো এই পয়েন্টটা এখানে আছে বা এখানে আছে, তখন কিন্তু আমাদের একটু হচ্ছে গিয়ে কি চিন্তা করে অ্যান্সারটা করতে হবে। এটাকে আরও বিভিন্নভাবে হচ্ছে গিয়ে এক্সপ্লেন করা যায়। ধরো হচ্ছে কি আমি এই যে এই ম্যাথটাই আমি তোমাদের আরেকটা ব্যাপার একটু হচ্ছে আইডিয়া দিই। ধরো এই ম্যাথটা যদি তোমাকে বলতো যে চাকাটা এইখানে আছে, তখন তুমি কিভাবে করতা? এটা ধরো আমি অন্য কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। ধরো চাকাটা কোথায় আছে, এই পয়েন্টে আছে, তখন কিন্তু আমাদের কাজ আরও বেড়ে যেত। তখন আমাদের করতে হইতো কি, ধরো ভূমি টু ভূমি তো আছে এই জায়গানে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ভূমি টু ভূমি, তো আমাদের লাগতো কি যে এতটুকু অংশ লাগতো। কারণ আমাদের এই যে এখন পিথাগোরাসের সূত্র প্রয়োগ করার জন্য আমাদের এই যে এই ভ্যালুগুলো লাগতো, এই যে এই ভ্যালুগুলো লাগতো, পিথাগোরাসের সূত্র প্রয়োগ করার জন্য। তখন আমাদের এটা তো বুঝতে পারছি, এটা তো ভূমি টু ভূমি ডিস্টেন্স, তো এই অংশটুকু কিন্তু আমাদের এক্সট্রা করে লাগতো। এখন আমরা যেরকম গোলাপি সবটা নিয়ে যোগ করছিলাম, তখন কিন্তু আমাদের সবটুকু লাগতো না, তখন লাগতো শুধুমাত্র এতটুকু, ঠিক আছে। তাহলে এতটুকু আমরা কীভাবে নির্ণয় করতে পারতাম? এটা হচ্ছে কি তোমার বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইটা একটা উপাংশ হইতো। আর আমাদের হচ্ছে উপরের দিকে যে অংশটা, আমাদের কিন্তু এই যে এই পুরাটা লাগতো, তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এটা কিন্তু আরেকটা উপাংশ। তাহলে তখন সেটা আমরা উপাংশের মাধ্যমে কিন্তু প্রয়োগ করা লাগতো বা আমরা নির্ণয় করতে পারতাম আর কি। তো তোমাকে যদি কখনো এরকমভাবে ধরো হচ্ছে কি এখানে তো আমরা বলছি 630-এর পরবর্তীতে আমি বললাম ধরো 700 ডিগ্রি যদি হচ্ছে ঘুরে, সেই ক্ষেত্রে তোমরা কীভাবে মানটা নির্ণয় করবা সেটা হচ্ছে তোমাদের কাজ, তোমাদের বাসার কাজ, সেটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে। তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। তো এই কোয়েশ্চেনটাও খুবই হচ্ছে ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। তোমাকে বলছে হচ্ছে এই যে আমরা একটু আগে যে উপাংশের নিয়মটা প্রয়োগ করছিলাম, যে উপাংশের মাধ্যমে আমরা হচ্ছে কি মানে সামেশন অফ এক্স করতে পারি, সামেশন অফ ওয়াই করতে পারি, এই মেথডটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। কি বলছে যে একটি পিঁপড়া XY সমতলে মূলবিন্দু হতে যাত্রা শুরু করে, ঠিক আছে, মূলবিন্দু থেকে যাত্রা শুরু করছে, করে হচ্ছে এই স্থানাঙ্কে সে পৌঁছাইছে, ঠিক আছে, মানে মূলবিন্দু থেকে যাত্রা শুরু করে সে হচ্ছে কি ফাইনালি এই পয়েন্টে গেছে। তার মানে আমরা যে সামেশন অফ এক্স তখন বলছিলাম, যে সামেশন অফ এক্স, এই সামেশন অফ এক্সের মান হচ্ছে তোমার -140, আর সামেশন অফ ওয়াই যেটা, সামেশন অফ ওয়াই এই মানটা হচ্ছে তোমার 30। এর যাত্রাপথে পিঁপড়াটি সরল পথে চলছে এবং 4বার দিক পরিবর্তন করছে, মানে অলওয়েজ সরল পথে চলছে, তো হচ্ছে দিক পরিবর্তনও করছে। ধরো হচ্ছে সে সামথিং এক্স অক্ষ বরাবর গেছে, সামথিং হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর গেছে, গিয়ে সামেশন অফ ওয়াই এক্স ভ্যালুটা পাইছে এত, সামেশন অফ ওয়াই ভ্যালুটা পাইছে এত। তো এখন এই অক্ষের যে স্থানাঙ্কগুলা, মানে বিভিন্ন সময় যে সে হচ্ছে বিভিন্ন দিকে গেছে, গিয়ে যে দিক পরিবর্তন গেছে, কখন এক্স অক্ষ বরাবর কতটুকু গেছিল, ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছিল, এটা কিন্তু তোমার দেয়া আছে। তাহলে শুরুতে এক্স অক্ষ বরাবর গেছে হচ্ছে 20, তাহলে সামেশন অফ এক্স কিন্তু আমরা এইগুলা যোগ করেই পাইছিলাম, তাহলে 20। দ্বিতীয়ত ক্ষেত্রে হচ্ছে কি এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে এটা বলা নাই, এটাই তোমাকে বের করতে বলছে, তো এটা হচ্ছে বিএক্স। তৃতীয়তে সে হচ্ছে এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে, আবার 20 একক গেছে, তারপর লাস্টে গেছে -60 একক, তাইলে -60। আর এই যে 4বার গিয়ে সে যে এক্স অক্ষ বরাবর টোটাল কতটুকু গেছে সেটাই হচ্ছে -140। তাহলে এখান থেকে দেখো জাস্ট শুধুমাত্র কি নির্ণয় করবা, বিএক্সটা নির্ণয় করবা, ঠিক আছে। তাহলে হচ্ছে তুমি যদি এখান থেকে বিএক্স নির্ণয় করো, তাহলে পাবা -120 হওয়ার কত, তাই না? হ্যাঁ, -120, ঠিক আছে, 20 একক। তাহলে এখন সামেশন অফ ওয়াই থেকে তুমি ওই যে অন্যান্য যেটা অংশটা, মানে হচ্ছে কি তোমাকে এখানে সি ওয়াই যে নির্ণয় করতে বলছে, সি ওয়াইটা তোমরা নিজেরা নির্ণয় করবা, জাস্ট সেম কাজ। সামেশন অফ ওয়াই প্রথম ক্ষেত্রে ওয়াই গেছিল 60 একক,
দ্বিতীয়তে গেছে হচ্ছে গিয়ে কি -70 একক, তৃতীয়তে গেছে হচ্ছে গিয়ে সিওয়াই, যেটা হচ্ছে কি আমাদের নির্ণয় করতে হবে, আর ফাইনালি গেছে -70 একক। তো এই চারটা যোগ করে মিললে আমরা পাবো কি সামেশন অফ ওয়াই, যেটার ভ্যালু দেওয়া ছিল শুরুতেই যে 30। তো এখান থেকে তুমি জাস্ট হচ্ছে কি সামেশন অফ ওয়াই থেকে ওয়াইয়ের মানটা মানে সিওয়াই যেটা এটা নির্ণয় করবা, ঠিক আছে। তাহলে এইটা গেলে হচ্ছে কি আরেকটা মানে ম্যাথ, এই ম্যাথটা হচ্ছে ভালো একটা ম্যাথ, এগুলো এমসিকিউ এর জন্য আসতে পারে, রিটেনের জন্য আসতে পারে। তাহলে চলো আমরা হচ্ছে কি হয়তো আজকে আরেকটা ম্যাথ বাকি আছে, হ্যাঁ আজকে আরেকটা ম্যাথ বাকি আছে। তো চলো আমরা এই ম্যাথটা হচ্ছে কি দেখি। এই ম্যাথটা হচ্ছে কি খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। বলছে কোনো খোলা মাঠে একজন মোটর গাড়ি চালক প্রতি 500 মিটার যাওয়ার পর, ঠিক আছে, যাওয়ার পর তার বাম দিকে 60 ডিগ্রি কোণে বাঁক নিতে একটি পথ অনুসরণ করে নির্দিষ্ট একটি বাঁক থেকে শুরু করে তৃতীয়, ষষ্ঠ এবং অষ্টম বাঁকের সময় তার সরণ উল্লেখ করো। প্রতি ক্ষেত্রে মোটর গাড়ি চালকের সরণের মানের সাথে মোট অতিক্রান্ত পথের মানের তুলনা করো, ঠিক আছে। তাইলে আমরা হচ্ছে এখানে যেহেতু প্রতিবার সে 60 ডিগ্রি কোণেতে হচ্ছে গিয়ে কী করতেছিল, বাঁক নিচ্ছিল, তার মানে আমরা বলতে পারি এখানে একটা ষড়ভুজ উৎপন্ন হবে, ঠিক আছে। মানে 6টা বাহু নিয়ে একটা আবদ্ধ ক্ষেত্র উৎপন্ন করতে পারবে সে। আমরা 100 অঙ্কন করে ফেলি। তখন তুমি এই ম্যাথটা করার জন্য যে কোনো একটা জায়গা থেকে জাস্ট হচ্ছে কি স্টার্ট করতে পারো, যে এই দিক থেকে সে তার ব্যাগটা শুরু করছে, ঠিক আছে। তুমি যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমরা এখান থেকে যেহেতু বুঝতে পারছি একটা ষড়ভুজ উৎপন্ন করছে সে, মানে বেনজিনের কাঠামোর মতো আর কি। বেনজিন মানে তোমরা কেমিস্ট্রিতে যে পড়ছো বেনজিন, ইন্টার অ্যাকাউন্ট না পড়লেও 9 10 হয়তো পড়া আছে। এই বেনজিনের একটা কাঠামো গঠন করবে। তার মানে যেহেতু বেনজিনের কাঠামো গঠন করবে মানে ষড়ভুজ, তো সেই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে মানে নিজেদের মতো করে আগে এরকমভাবে চিত্রটা এঁকে ফেলতে পারি। চিত্রটা যে অনেক সুন্দর হবে এরকম না, মানে আমি জাস্ট অঙ্কন করতেছি। ওকে, মানে এরকম একটা, মানে এটা একদম যে অ্যাকচুয়াল চিত্র হয়েছে এরকম না, কারণ বলছে কি প্রতি 500 মিটার যাওয়ার পর সে কিন্তু প্রতি 500 মিটার, তার মানে এটাও 500, এটাও 500, এটাও 500, তার মানে আমাদের চিত্রটা হয়েছে এখানে কিন্তু সবগুলা 500 মিন করতেছে না, এটা একটু বেশি বড় হয়ে গেছে। তো যাই হোক, এটা তোমরা বুঝে নিবা। তো ধরো হচ্ছে গিয়ে শুরুতে যে সে যাচ্ছিল এর আগের পথ, মানে এই যে এই বরাবর আর কি যাওয়ার কথা ছিল, তো এখানে এসে এই যে এইদিকে বাঁক নিছে, তার মানে এই কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। তো আমি যদি হচ্ছে যে কোনো একটা পয়েন্টকে ধরি যে হচ্ছে কি এখান থেকে তার জাস্ট যাত্রা শুরু হয়েছে, তাহলে আমি ধরো মূল বিন্দু থেকে ধরলাম যে এখান থেকে সে জাস্ট যাত্রা শুরু করছে, এখান থেকে তার জাস্ট যাত্রাটা শুরু হয়েছে, শুরু হয়ে যে 500 মিটার সে গেছে, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে তার প্রথম বাঁক। 500 মিটার গিয়ে তার সে ধরো হচ্ছে এই ডিরেকশনটা বরাবর যাচ্ছিল, যে এই ডিরেকশনটা বরাবর যাচ্ছিল, যে এখানে 60 ডিগ্রি কোণে বাঁক নিছে। তাহলে এটা হচ্ছে গিয়ে কি আরও 500 মিটার গিয়ে আবার হচ্ছে গিয়ে কি 60 ডিগ্রি কোণে বাঁক নিছে, ঠিক আছে। এই যে এই কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। তো দেখো তুমি এখানে বেশ কয়টা ব্যাপার হচ্ছে গিয়ে কিন্তু মাথায় রাখতে পারো, যে এই যে প্রথম বাঁক, দ্বিতীয় বাঁক, তৃতীয় বাঁকে কিন্তু সে আবার মানে যেদিকে যাচ্ছিল, মানে এটা যদি আমরা ষড়ভুজ আগে এঁকে ফেলছি, তারপরেও তুমি ব্যাপারটাকে এরকমভাবে চিন্তা করতে পারো যে এইদিকে যে সে যাচ্ছিল, তৃতীয় বাঁক পরে কিন্তু তার ডিরেকশনটা জাস্ট উল্টা হয়ে যাবে। কেন উল্টা হয়ে যাবে? কারণ প্রতিবার তো সে হচ্ছে কি 60 ডিগ্রি কোণে বাঁকতেছে। তাহলে এই কোণ মানে এই যে এই রেখা আর এই রেখার মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি, ঠিক আছে। তার মানে 3 বার বাঁকলেই মানে 60 মানে হচ্ছে গিয়ে 3 গুণন 60 মানে হচ্ছে গিয়ে 180 ডিগ্রি কোণ কিন্তু তার হচ্ছে হয়ে যাবে। তার মানে এইদিকে সে যাচ্ছিল, তৃতীয় বাঁকের পর তার ডিরেকশনটা হচ্ছে এইদিকে হয়ে যাবে। তো এটা ম্যাটার না, আমরা চিত্র আগে এঁকে ফেলছি এই যে ষড়ভুজ থেকেই, তো এটা ইস্যু হবে না। ওকে, তাহলে তোমাকে বলছে যে পথ অনুসরণ করে নির্দিষ্ট বাঁক থেকে শুরু করে তৃতীয় বাঁকের জন্য তার সরণ কত? তৃতীয় বাঁক, ষষ্ঠ বাঁক আর হচ্ছে অষ্টম বাঁক, ঠিক আছে, তার সরণ উল্লেখ করো। তার মানে আমাদের সরণগুলো আগে উল্লেখ করতে হবে। তাহলে এটা ছিল প্রথম বাঁক, এটা ছিল দ্বিতীয় বাঁক, এটা ছিল তোমার তৃতীয় বাঁক। তার মানে তৃতীয় বাঁকে আমরা দেখতেছি, আমি যে এটাকে মূল বিন্দু ধরি আর এটাকে একটা ষড়ভুজ এরকম চিন্তা করি, এ বি সি ডি ই, যদি এরকম চিন্তা করি, তাহলে আমাদের তৃতীয় বাঁকের সরণটা হচ্ছে ও সি, ঠিক আছে। তাহলে তৃতীয় বাঁকের সময় সরণ সমান তোমার ওসি, ঠিক আছে। তাহলে তুমি যদি এই ওসিটা নির্ণয় করতে চাও, তাহলে দেখো খুবই সিম্পল কিন্তু
তুমি যে এখানে একটা হচ্ছে গিয়ে বাহু অঙ্কন করলা, এখানে একটা বাহু অঙ্কন করলা, করার পর এই যে মাঝের যে অংশটা এটা কিন্তু পুরাটাই দেখো এটার সাথে এটা একদম প্যারালাল। তার মানে এটা যদি হচ্ছে তোমার 500 মিটার হয় তাহলে এটা তোমার কত হবে? 500 মিটার হবে। আর এই যে ছোটো যে অংশটা, এটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে ওই যে উপাংশের মাধ্যমে নির্ণয় করে ফেলতে পারি। উপাংশের মাধ্যমে আমরা এটা নির্ণয় করতে পারি। কিভাবে উপাংশের মাধ্যমে নির্ণয় করতে পারি চলো আমরা একটু দেখি। ওকে, তো এটাকে আমি একটু বর্ধিত করে ফেললাম, অন্য কালার দিয়ে বর্ধিত করি। ওকে, এবারও কিন্তু সে যায় নাই, হয়তো যাওয়ার কথা ছিল। তাহলে এই যে এই কোণটা কিন্তু তোমার 60 ডিগ্রি কোণ ছিল। তাহলে আমি যদি বলি যে এই বি থেকে সে যখন এই কর্নার বরাবর গেছে তখন এটা হচ্ছে তার কিন্তু একটা উপাংশ। ওই যে আমরা শুরু থেকে পড়ে আসতেছি উপাংশ, আজকে উপাংশের সাথে আমাদের পরিচিত হয়েছে। এই যে এই সরণটা, এই সরণের আমি যদি বলি এই দিক বরাবর উপাংশটা কত, ঠিক আছে, তাহলে এই উপাংশটা হচ্ছে তোমার এখানে বেলো হচ্ছে তোমার 500 আর এই কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, ঠিক আছে। তাইলে আমাদের যেহেতু যে এই উপাংশটা লাগতেছে তাইলে 500 cos 60 ডিগ্রি হচ্ছে এই উপাংশটার মান। তাহলে আমি যদি বলি যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে তোমার সরণটা বা এই উপাংশটা হচ্ছে তোমার 500 cos 60 ডিগ্রি। কারণ দেখো এই যে আমি যার সাথে উৎপন্ন কোণ আমি ওই দিকে কিন্তু আমার উপাংশটা নির্ণয় করতেছি। তাহলে 500 cos 60 ডিগ্রি মানে হচ্ছে তোমার কত? 250 হবে, তাই তো? cos 60 ডিগ্রি বেরো হাফ, হ্যাঁ, তাহলে 250 মিটার। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি এটা যদি 250 মিটার হয় তাহলে এই যে বেলুটা এটা কিন্তু তোমার 250 মিটার। তার মানে আমি যদি এখন টোটাল বলি যে টোটাল এখানে সরণটা কত, টোটাল সরণে যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তোমার টোটাল যে সরণটা, এই টোটাল সরণটা তোমার তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে এখানে 500, এখানে 250, এখানে 250। তার মানে টোটাল হচ্ছে তোমার গিয়ে যে 1000। তাহলে তোমার এই সরণটা তোমার 250 প্লাস হচ্ছে তোমার 500, তারপরে প্লাস হচ্ছে গিয়ে আবার 250, তার মানে তোমার 1000 মিটার। এটা হচ্ছে তোমার তৃতীয় বাঁকের সময়। ঠিক একইভাবে ষষ্ঠ বাঁকের সময়, তাহলে হচ্ছে এটা ছিল তৃতীয় বাঁক, এটা চতুর্থ বাঁক, এটা পঞ্চম বাঁক, ঠিক আছে। আর প্রতি ক্ষেত্রে কিন্তু চালকের সরণের সাথে তোমার অতিক্রান্ত পথেরও তুলনা করতে বলছে। তাহলে আমরা চলো এখানে পথের দৈর্ঘ্যটাও তুলনা করে ফেলি। তাহলে আমরা হচ্ছে গিয়ে তৃতীয় বাঁকের সময় সরণ পাইছি 1000 মিটার, আর আমি যদি অতিক্রান্ত পথ বলতাম তাহলে পথ কিন্তু হয়তো তোমার 1500 মিটার, 1500 মিটার। কারণ পথ বলতে আমরা জাস্ট হচ্ছে কি দূরত্ব আর কি, যেটা এইদিকে হচ্ছে 500, এইদিকে 500, এইদিকে 500, তার মানে টোটাল হচ্ছে 1500 মিটার। তাহলে তোমার কাজ শেষ। আর এখানে তোমার যে হচ্ছে মানে দিকটা যদি বলো তাহলে হচ্ছে মূলবিন্দু থেকে উপরের দিক আর কি, জাস্ট আমরা মূলবিন্দু থেকে জাস্ট চিন্তা করলে এটা তুমি এমনিতেই হচ্ছে কি দেখাই যাচ্ছে, সমস্যা নেই। তো এরকমভাবে তোমাকে যদি বলা হয় ষষ্ঠ বাঁক, তৃতীয় বাঁকের কাজ আমাদের শেষ। তো এখন হচ্ছে আমাদের ষষ্ঠ বাঁক। ষষ্ঠ বাঁকের জন্য যে আমি চিন্তা করি তাহলে আমরা বলবো এরকম। তাহলে তৃতীয় বাঁক ছিল, চতুর্থ বাঁক, ষষ্ঠ বাঁক বলছে তাই না? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তাহলে ষষ্ঠ বাঁকের সময় সে আবার কি হয়েছে, আবার সে কিন্তু পূর্বের অবস্থানে চলে আসে। তো এটা তো আর আমাদের করতে হচ্ছে না, তাহলে এটা খুবই সিম্পল হয়ে গেছে। তাহলে হচ্ছে গিয়ে সেম পয়েন্ট, সরণ হচ্ছে তাহলে তোমার 0। আর ডিস্টেন্স যদি আমি বলি মানে অতিক্রান্ত পথ হচ্ছে 6টা বাহু অতিক্রম করে আসছে, প্রতি বাহু ছিল হচ্ছে তোমার 500 মিটার, তার মানে হচ্ছে তোমার 3000 মিটার, সমান হচ্ছে তোমার 3000 মিটার। তারপর হচ্ছে অষ্টম বাঁক। অষ্টম বাঁক কিন্তু আবার এই যে এই বাঁকটুকু, তাহলে এটা হচ্ছে তোমাদের বাসার কাজ। অষ্টম বাঁক যেটা আমরা হচ্ছে মেইন থিম বুঝে ফেলছি, এখন অষ্টম বাঁক যেটা এটা তোমার বাসার কাজ, এটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে। অষ্টম বাঁকটা জাস্ট হচ্ছে গিয়ে এই যে এই পর্যন্ত আইসা ষষ্ঠ বাঁক নিচে, দেখো তুমি কাউন্ট করবা যেখান থেকে যাত্রা শুরু করছে এটা কিন্তু বাঁকের অংশ না, এখান থেকে জাস্ট যাত্রা শুরু করছে, ধরো এখান থেকে জাস্ট স্টার্টিং পয়েন্ট, প্রথম বাঁক, দ্বিতীয় বাঁক, তৃতীয় বাঁক, চতুর্থ বাঁক, পঞ্চম বাঁক, ষষ্ঠ বাঁক। ষষ্ঠ বাঁকে দেখো আবার কিন্তু মূলবিন্দু, সপ্তম বাঁক, এই যে হচ্ছে অষ্টম বাঁক। তাহলে অষ্টম বাঁকের সময় তার সরণ কত হবে? এখন কিন্তু সরণ আর 1000 হবে না, এটা হচ্ছে তোমার 500। আর আমরা বলছিলাম যে এইদিকে যে উপাংশটা, এখন কিন্তু আরেকটু এক্সট্রা কাজ করতে হবে। এখন কিন্তু আমাদের সরণটা লাগবে এই যে এই সরণ, যেহেতু অষ্টম বাঁক বলছে, তোমাদের যেটা বাসার কাজ দিয়ে দিছি এটা কিন্তু তোমাদের একটু জটিল হবে, আমি তোমাদের একটু বলে দেই। সরণ যেহেতু বলছে তার মানে কিন্তু এই যে এইটা নির্ণয় করতে হবে। তাহলে কিন্তু এখানে আমাদের ত্রিভুজের কোণ সূত্র লাগবে, ওই যে শুরুর দিকে আমরা ত্রিভুজের কোণ সূত্র পড়ছি ওইটা কিন্তু আমাদের লাগবে। আমি একটু তোমাদের আইডিয়া দিয়ে দিই তোমরা কীভাবে করবা। এটা হচ্ছে তোমার 500, এইটা হচ্ছে তোমার 500, আমাদের এটা লাগবে, ঠিক আছে। এই সরণটুকু আমাদের যেহেতু লাগবে, তো এই কোণটা কিন্তু এখন আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই কোণটা কত হবে?
এই কোণটা হবে তোমার, এটা যেহেতু তোমার ছিল কত 60 ডিগ্রি। আচ্ছা এই কোণটা তোমাদের একটু নির্ণয় করতে পারি কি কষ্ট করে, আমি একটু দেখি যে এই কোণটা কত হবে। আচ্ছা তাহলে এই কোণটা কিন্তু খুবই সিম্পল, মানে এই যে টোটাল হচ্ছে গিয়ে যে টোটাল যে রেখাটা এটা 180 ডিগ্রি, এখান থেকে জাস্ট 60 ডিগ্রি বাদ আর কি, মানে 120। ঠিক আছে, এই যে এই কোণটুকু 120, তাহলে তুমি 120 ডিগ্রি cos 120 ডিগ্রি প্রয়োগ করে জাস্ট এই বাহুটা নির্ণয় করবা। এটা হচ্ছে তোমার ষষ্ঠ বাক্যের সময় স্মরণ, মানে যেটা তোমার বাসার কাজ, এটা তুমি নিজে চেষ্টা করে করবা আর কি। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আজকে আমাদের এই পর্যন্ত ম্যাথগুলো ছিল, মানে আমাদের স্মরণ ভেক্টর রিলেটেড যত ম্যাথ হইতে পারে, একটা হচ্ছে পয়েন্ট দিয়ে, মানে হচ্ছে কি আই জে কে দিয়ে, বা তোমাকে বিন্দু দেওয়া থাকবে, সেখান থেকে আমি অবস্থান ভেক্টরে যাব, গিয়ে যোগ করবো বিয়োগ করবো বা যাই কিছু করি না কেন, সেটা হচ্ছে এক ধরনের স্মরণ ভেক্টর রিলেটেড ম্যাথ। আর একটা হচ্ছে এই যে একজন লোক হেঁটে হেঁটে ওইদিকে যাবে উপরের দিকে যাবে। ঠিক আছে, এই টাইপের হচ্ছে আরেকটা স্মরণ ভেক্টর রিলেটেড ম্যাথ। ঠিক আছে, এইগুলো কিন্তু স্মরণ ভেক্টর, মানে যদি এখানে আমরা মান আর দিক নির্ণয় করতেছি, কিন্তু এটাও কিন্তু যেহেতু স্মরণ ভেক্টর রাশি, তাহলে এইগুলোকে আমরা স্মরণ ভেক্টর বলতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে কি এই দুই ধরনের ম্যাথই আসতে পারে স্মরণ থেকে। আর এটা কিন্তু প্রায় সময় এসেও থাকে, তোমার বোর্ড বলো, তারপর হচ্ছে তোমার অ্যাডমিশন বলো, এসে থাকে। তো এই ম্যাথগুলো কিন্তু আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই ক্লাস ফলো করার পাশাপাশি তুমি নিজে আরও হচ্ছে কি ম্যাথ প্র্যাকটিস করতে চেষ্টা করবা। এইগুলাই মানে একবার ক্লাস দেখে ফলো করে তারপর আবার নিজে করতে চেষ্টা করবা, এটা আর কি তোমাদের প্রতি আর কি মানে সাজেশন থাকবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।